আসসালামু আলাইকুম। মাত্র 4টি সূত্র শিখে বিশাল দৈর্ঘ্যের ইংরেজি বাক্য লিখতে পারবেন। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা, বাস্তবে তাও সম্ভব। অনেকে বাস্তবে না দেখেই হয়তো মন্তব্য করে ফেলবে যে সবাই বলে সবাই বলে সবাই বলে এটা সত্য, কিন্তু সবার কথা তো সত্য হয় না। তাই বলে যে সবার কথাই মিথ্যা তাও তো না। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আসলেই মনে হবে যে হ্যাঁ, এই 4টি সূত্র দিয়ে আপনি চাইলে ছোট বাক্য না, বিশাল দৈর্ঘ্যের বাক্য লিখতে পারবেন, লং সেন্টেন্স লিখতে পারবেন। দ্যাট মিনস দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্সেস। আমরা এটাই শিখবো। আমাদের টার্গেট যখন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, তখন এটা আমাদের লাগবেই। ছোট ছোট বাক্য সবাই লিখতে পারে। আমি ভাত খাই, আমি গান গাই, আমি স্কুলে যাই, সবাই লিখতে পারে। বাট বাক্য যখন অনেক বড় হয়ে যাবে, তখন আমরা কি করব? তখন যে পদ্ধতিগুলো প্রচলিত আছে, এরকম অনেক পদ্ধতি শেখার মতো, কিন্তু আমি চেষ্টা করব মাত্র 4টা পদ্ধতির মধ্য দিয়ে কিভাবে লং সেন্টেন্স লেখা যায় সেটা শেখানোর। সো এখানে আজকের আলোচনা আমাদের বিষয়বস্তু কি কি থাকবে, আমরা এই পদ্ধতিগুলো দেখব। পদ্ধতিগুলো দেখার পর আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব, তারপর সবগুলো সেন্টেন্স একত্রিত করে একটা লং সেন্টেন্স তৈরি করব। এগুলো যখন কাজ শেষ হয়ে যাবে, তারপর আমরা কি করব, আমরা বিভিন্ন টপিক বেস ভোকাবুলারি কিভাবে শেখা যায়, ভোক্যাব শেখার একটা পদ্ধতি সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। আর শেষে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। তাহলে তাই হোক, মাত্র 4টি সূত্র শিখে বিশাল দৈর্ঘ্যের ইংরেজি বাক্য গঠন করার উপায় শিখতে যাচ্ছি আমরা। প্রথমে আমরা জেনে নেই যে একটা সেন্টেন্সকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, বাড়াতে চাই, আসলে কোন গ্রামাটিক্যাল আইটেমগুলোর প্রয়োজন হয়, বা গ্রামারের কোন টপিকগুলো সম্পর্কে ভালো জানতে হয়। অনেক কিছুই জানার মতো আছে, কিন্তু আপনাকে জানতে হবে বিশেষ করে ইনফিনিটিভ এর ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার, পাস্ট পার্টিসিপল এর ব্যবহার, পারফেক্ট পার্টিসিপল এর ব্যবহার এবং কানেক্টরস এর ব্যবহার। আমি জানি এই ব্যবহারগুলো না শিখেই অনেকে সরাসরি এই অনুবাদে যাওয়ার চিন্তা করবে, কিন্তু তাদেরকে বলবো আপনাদের জন্য এই ভিডিওটি না। যারা অত্যন্ত ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা করতে পারবে তাদের জন্য আজকের এই ক্লাসটি। যারা এগুলো বেসিক না শিখেই মূল আলোচনা যেতে চান, তারা চাইলে লিভ নিতে পারেন, আপনাদের জন্য আজকের আলোচনা না। তাহলে আমরা আগে ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং কানেক্টরকে কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে আমরা ভালো করে জানবো। তার মানে এখন আপনাদের কাজ হলো আমার সাথে কাগজে কলমে লিখে ফেলা। যারা শিখতে চান তারা লিখে ফেলেন। ইনফিনিটিভের কাজটা আমরা একটু বুঝি। ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে আমরা জানি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্ব এবং তার কি ফর্ম, বেস ফর্ম। এটাই হলো ইনফিনিটিভ, এই তো। এখন আমরা এই বেস ফর্ম আর টু বা ইনফিনিটিভকে কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব সেটা একটু জেনে নেই। চমৎকারভাবে লিখে নেন, ক্রিয়া প্লাস তে, মানে যখন বাংলা ক্রিয়ার শেষে তে বিভক্তি পাবেন, অথবা কোনো কাজের পেছনে একটা উদ্দেশ্য বোঝাবে, ক্রিয়া প্লাস তে অথবা উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভের প্রয়োগ করি। এটা একটা ইনফিনিটিভের সবচেয়ে বড় ব্যবহার, যে একটা কাজের পেছনে একটা উদ্দেশ্য। যেমন আজকে লাইভের আমি আয়োজন করেছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইংরেজি শেখানো। আমি যদি বলি যে আমি এখানে দাঁড়িয়েছি ইংরেজি শেখাতে, তাহলে আমি কি লিখবো? যে আমি আমি ইংরেজি শেখাতে, ঠিক শেখাতে না, তাহলে লিখলাম যে আমি আমার আমার যে কিছু কিছু অভিজ্ঞতা বা জ্ঞান, হ্যাঁ, শেয়ার করতে বা করার জন্য এখানে দাঁড়িয়েছি। এই বাক্যটা যদি আমরা ট্রান্সলেট করতে যাই, যে কোনো বাক্য ট্রান্সলেট করতে গেলে আপনাকে আগে বাক্যের মূল অংশটুকু খুঁজে বের করতে হবে, প্রিন্সিপাল ক্লোজ। এখানে প্রিন্সিপাল ক্লোজটুকু হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছি। আগে এইটুকুর ইংলিশ আপনাকে লিখতে হবে যে আমি এখানে দাঁড়িয়েছি এর ইংলিশ কি। তাহলে নরমালি হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি বা আমি এখানে দাঁড়িয়েছি।
তাহলে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ বা মূল অংশটুকু, যেটুকু বাক্যের মেইন মেসেজ দেয়, সেই অংশটুকু আগে আপনাকে ট্রান্সলেট করতে হবে। ওকে, করলাম। এরপরে বাকি যে অংশটুকু থাকে, বাকি কি আছে? কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য বাকিটুকুর ইংলিশ লিখবো। তাহলে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আপনার সবার আগে কাজ হলো যে অংশটুকু বাক্যের পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে, সেইটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। সেই অংশটুকু আগে আপনি ট্রান্সলেট করে নেবেন। তারপর বাকি যে অংশটুকু থাকে সেটা আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। এখন এই যে বাকি অংশটুকু থাকে, যদি আমি এটা পেছন দিক থেকে অনুবাদ করি, তাহলে এখানে পেছনের শব্দটা কি? জন্য। এখন সাদা মনে কোনো কাদা নেই, জন্যর ইংলিশ যে কেউ লিখতে চাবে কি? ফর। জন্যর ইংলিশ লিখতে চাবে যে কেউ কি? ফর। কিন্তু আপনারা খেয়াল করেন যে জন্যর ইংলিশ ফর লিখলে কিন্তু এই বাক্য হবে না। কেন? কারণ আমি এখানে দাঁড়িয়েছি, আমার দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে কিছু শেয়ার করা। যখন একটা কাজের পেছনে আরেকটা উদ্দেশ্য বুঝাবে, তখন যতই জন্য থাক, ফর টর হবে না, হবে শুধু টু প্লাস ভার্বের বেস ফ্রম এবং ইনফিনিটিভ। খেয়াল করছেন? সাদা মনে কাদা নেই। তাতে কি এই সাদা মনে আপনি ভুল করতে পারেন। তাহলে এখানে ফর শেয়ারিং না, এখানে হবে টু শেয়ার, টু শেয়ার মাই নলেজ। অথবা এখানে এই বাক্যের আলো যদি লিখি, তাহলে আমার অভিজ্ঞতা, তাহলে আমার কিছু অভিজ্ঞতা, তাহলে টু শেয়ার আমি লিখতে পারি যে সাম এক্সপেরিয়েন্স। খেয়াল করেছেন? তাহলে আই এম স্ট্যান্ডিং হিয়ার টু শেয়ার সাম এক্সপেরিয়েন্স, আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে দাঁড়িয়েছি। তাহলে যখনই একটা কাজের পেছনে একটা উদ্দেশ্য বুঝাবে, কোনোভাবেই সেখানে ফর হবে না, বরং টু প্লাস ভার্বের বেস ফ্রম দ্য ইনফিনিটিভ হবে। এটা হচ্ছে ইনফিনিটিভের একটা বড় ব্যবহার। ধরেন আমি একটা বাক্য লিখে ফেললাম যে আমরা বাঁচার জন্য খাই। হ্যাঁ, আমরা বাঁচার জন্য খাই। আজকের পুরো ক্লাসটা যদি ধৈর্য নিয়ে করতে পারেন, আমি অন্তত এতটুকু নিশ্চিত করে বলতে পারবো যে আজকের ক্লাসের মধ্য দিয়ে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর হাতে খড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। শর্ত একটাই, 1 সেকেন্ড এদিক সেদিক করা যাবে না, ধৈর্য নিয়ে দেখতে হবে। আমরা বাঁচার জন্য খাই, এখানে মূল বাক্যটা কি? মূল বাক্যাংশ হচ্ছে আমরা খাই। তার মানে দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা আগে প্রিন্সিপাল ক্লোজটুকু লিখবো যে উই ইট, আমরা খাই। এবার বাকি অংশটুকু কি থাকে? বাঁচার জন্য। তাহলে তো বলেছি বাক্যের মূল অংশ বাদে বাকি যা থাকে পেছন দিক থেকে অনুবাদ করব। আমি জানি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাক্যের প্রিন্সিপাল ক্লোজ বা মূল অংশ খুঁজে পান না। তারা কি চাচ্ছেন? সূত্র চাচ্ছেন। হ্যাঁ, সূত্র আছে। নরমালি বাক্যের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটা নিয়ে প্রিন্সিপাল ক্লোজ গঠিত হয়। কিন্তু আমি বলি কি, এইসব সূত্র টুত্র মুখস্থ করার দরকার নেই। নিজে নিজে যা চিন্তা করবেন যে এই বাক্যটুকুর মধ্যে কোনটা পরিপূর্ণ অর্থ দেয় আর কোনটা ইনকমপ্লিট বা অপরিপূর্ণ অর্থ দেয়। দেখেন, আমি যদি বলি শুধু বাঁচার জন্য, এটা একটা ইনকমপ্লিট পার্ট, তার মানে এটা বাক্যের ফ্রেজ। আর আমি যদি বলি আমরা খাই, তাহলে এটা একটা কমপ্লিট মেসেজ দেয়। এই কমপ্লিট মেসেজ যেটা দেয় সেটা হচ্ছে বাক্যের ক্লোজ, আর যেটা ইনকমপ্লিট সেটা হলো ফ্রেজ। তো আপনি আগে ক্লোজটা নেবেন। তাহলে উই ইট, আমরা খাই। এবার বাঁচার জন্য পেছন দিক থেকে লিখবো। এখন ধরেন আমি যদি লিখি যে ফর লিভিং, অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা নেই। কিন্তু না, উদ্দেশ্য বুঝালে আমরা ইনফিনিটিভের প্রয়োগ করব। তাহলে এই বাক্যটাকে এক ধরনের ভুল বাক্যই বলা যায়। সঠিক হবে উই ইট, আমরা খাই, টু লিভ, বাঁচার জন্য। আমার মনে হয় আপনারা ইনফিনিটিভের ব্যবহারটা বুঝে গেছেন। যখনই একটা কাজের পেছনে একটা উদ্দেশ্য বুঝাবে, তখনই আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ ব্যবহার করব। আচ্ছা, এবার আসেন প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কোথায় ব্যবহার করব। আমি জানি আমাদের দেশের 98% স্টুডেন্টস তাদের জীবন কাটিয়ে দেয়, তাদের শিক্ষা জীবন কাটিয়ে দেয় এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিংটা জেরার্ড নাকি পার্টিসিপল, পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, এই টাইপের লেখাপড়া করার মধ্য দিয়ে। কিন্তু দিন শেষে রোলিংটার নাম পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ এটা হয়তো না বুঝলেও আপনার চলবে, কিন্তু আপনাকে জানতে হবে যে রোলটা কেন রোলিং হলো। দ্যাট মিনস পার্টিসিপল এবং জেরার্ড চেনা দরকারি, বাট তার চেয়েও দরকারি হচ্ছে পার্টিসিপলের প্রয়োগ জানা, যে আমি কখন পার্টিসিপল প্রয়োগ করব। এটা আপনাকে অন্তত ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য জানতেই হবে। আমার কথা কি বুঝতে পারছেন?
তাহলে আমরা এবার দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এই দুইটার ভিন্ন ভিন্ন ব্যবহার কিভাবে করতে হয়। খেয়াল করেন, ধৈর্য নিয়ে বুঝবেন এবং লিখবেন খাতায়। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের কাজটা কি? আচ্ছা, সুন্দর করে লিখে নেন। অনেক কাজ, তার একটা ব্যবহার আমি দেখাচ্ছি, লিখে নেবেন যে কোন নাউন, লিখেন কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে, কিংবা লিখে নেবেন প্লিজ, হ্যাঁ, কিংবা নাউনের অবস্থা বুঝাতে, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে কিংবা নাউনের অবস্থা বুঝাতে আমরা কি করি? আমরা দুইটা কাজ করতে পারি। প্রথমে আমরা নাউন দেই, এই নাউনটার পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করি, প্রেজেন্ট পার্টিসিপল, অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে আমরা পাস্ট পার্টিসিপল করি। লিখে ফেলেন। মানে আপনি যদি একটি নাউনের অবস্থা বুঝাতে চান কিংবা একটা নাউন সম্পর্কে আপনি বাড়তি তথ্য যোগ করে সেন্টেন্সকে এক্সটেন্ড করতে চান, তাহলে আপনি এই নাউনের পরে দুইটা কাজ করতে পারেন। ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারেন কিংবা ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপলও করতে পারেন। এক্স্যাক্টলি। এখন আমাকে জানতে হবে যে আমি কিভাবে বুঝবো যে নাউনের পরের ভার্বটা আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে নাকি 3 নাম্বার ফর্ম দিয়ে পাস্ট পার্টিসিপল করতে হবে। দ্যাট মিন্স we have to learn the uses of present participle and past participle, এবং সেটাই আমরা এখন বুঝবো। কারা কারা বুঝতে ইচ্ছুক, আগ্রহী, তারা কমেন্ট বক্সে লিখুন কারা কারা আগ্রহী। সবাই আমরা মন মতো কখনো আইএনজি দেই, কখনো মন মতো ভি3 দেই। সুতরাং আমরা এখন দেখার চেষ্টা করব যে আমি কখন আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করব আর কখন আমি ভি3 যুক্ত করে পাস্ট পার্টিসিপল করব। এটা শিখতে কারা কারা আগ্রহী একটু জানাবেন প্লিজ। আচ্ছা, চলেন আমরা দেখে আসি যে কখন প্রেজেন্ট পার্টিসিপল আর কখন পাস্ট পার্টিসিপল। তাহলে আরেকবার বলি, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চাইলে কিংবা নাউনের অবস্থা প্রকাশ করতে চাইলে আমরা ওই নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি কিংবা ভি3, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। বাট কখন ব্যবহার করব? চলেন একটা বাক্য লিখি। আমি লিখলাম যে বইটি আমার। ছোট্ট একটা বাক্য, তাই না? আমি লিখে দিলাম দ্য বুক ইজ মাইন, বইটি আমার, হয়ে গেল। অথবা দিস ইজ মাই বুক বলা যেতে পারে। এখন ধরেন আমি বাক্যটাকে একটু বড় করব, যে ধরেন লিখলাম যে গতকাল একটি বইয়ের দোকান থেকে, অকারণে এটা বড় বাক্য, গতকাল একটি বইয়ের দোকান থেকে কেনা এই বইটি আমার। জাস্ট খেয়াল করেন বাক্যটা কিন্তু আগের বাক্যই আছে, শুধু এখানে বই সম্পর্কে একটু বাড়তি তথ্য যোগ হয়েছে, তাই না? রাইট। ধরেন আমার সাদা মনে কাদা নেই, আমি আগে লিখলাম এই বইটি আমার, আমি লিখলাম যে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এটাই কিন্তু মূল বাক্য অংশ। এখন শুধু আমাকে বইয়ের বর্ণনা করতে হবে যে কোন বইটি আমার। তো বলছে যে গতকাল একটি বইয়ের দোকান থেকে কেনা। তাহলে এই যে বাড়তি অংশটুকু, এই বাড়তি অংশটুকু কার সম্পর্কে বলা হয়েছে? বই সম্পর্কে বলা হয়েছে, মানে নাউন সম্পর্কে। তাহলে যে অংশটুকু নাউন সম্পর্কে বলা হয়েছে ওই অংশটুকুকে বাক্যের শেষে না বরং ওই নাউনের পাশেই বসাতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? বাক্যের যে অতিরিক্ত অংশটা নাউন সম্পর্কে বলা হবে সেই অতিরিক্ত অংশটাকে বাক্যের শেষে বসানো ঠিক হবে না, বরং ওই নাউনের ডান দিকে বসাতে হবে।
অর্থাৎ এই যে গতকাল থেকে শুরু করে কেনা পর্যন্ত যে অংশটুকু আছে এই ফ্রেজটাকে আমি ধরে নিয়ে এসে বসাই দিব কোথায়? এই নাউনের পরে। বাট ইংলিশে লিখতে হবে। কিভাবে লিখবো? এই তো, কোনো সমস্যা নেই। বাক্যের যে কোনো অতিরিক্ত অংশ সেটা আপনি নাউনের পরে বসান আর বাক্যের শেষেই বসান, বাক্যের যে কোনো অতিরিক্ত অংশ অনুবাদ করার নিয়ম হচ্ছে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। কি বলেছি? বাক্যের যে কোনো অতিরিক্ত অংশ অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি বলেন? কেনা। আচ্ছা, তাহলে এবার বলেন তো ভাই, কেনার ইংলিশ কি? বাই। কিন্তু আমি তো বলেছি কোন নাউনের পাশে যদি আপনি ভার্ব ব্যবহার করেন সেটা একটা শুধু শুধু ফাইনাইট ভার্ব হবে না, ওইটাকে আপনার ভার্বের সাথে আইএনজি যোগ করার প্রয়োজন হবে কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল করার প্রয়োজন হবে। এখন প্রশ্ন হলো কোনটা বসাবো আমি, আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল নাকি V3 করে পাস্ট পার্টিসিপল? ওকে, আমি সেটা বুঝাই। খুব সহজ একটা উপায়। যদি আমি এখানে লিখলাম ধরেন বট, প্রশ্ন হলো আমি কেন লিখলাম বট, বাইং কেন নয়? জাস্ট সহজ কৌশলটা হলো নাউনের পাশে যখন আপনি ভার্বটা বসাবেন, মনোযোগ দিবেন প্লিজ, আপনাকেই বলছি মনোযোগ দেন। নাউনের পাশে যখন ভার্বটা বসাবেন শুধু দেখবেন ওই নাউন নিজেই এই কাজটা সম্পূর্ণ করতে পারে কিনা। যেহেতু এটা ভার্ব, দ্যাট মিন্স একটা কাজ, আপনি দেখবেন এই নাউনটা নিজেই এই কাজটা সম্পূর্ণ করে কিনা। যদি মনে হয় এই নাউন নিজেই কাজটা সম্পূর্ণ করে, চলমান টলমান কিচ্ছু না, কথা শোনেন, যদি মনে হয় নাউন নিজেই কাজটা সম্পূর্ণ করে তাহলে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করবেন। লিখে রাখেন খাতায়, নাউন নিজেই কাজটা সম্পন্ন করলে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি নাউন নিজে কাজটা করতে না পারে তাহলে হবে পাস্ট পার্টিসিপল। কি বলেছি? নাউনের পাশে যখন আমরা কোনো ভার্ব ব্যবহার করে নাউনকে আমরা এক্সটেন্ড করতে যাব তখন ওই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব তখন যখন মনে হবে নাউন নিজে নিজেই কাজটি করতেছে। আর যদি মনে হয় নাউন নিজে নিজে কাজটি করতেছে না, যদি মনে হয় নাউন নিজে নিজে কাজটি করতেছে না, তখন আমরা সেটা করে ফেলবো পাস্ট পার্টিসিপল। তাহলে ভাবেন, বই কখনো কি নিজে নিজেকে কেনে? ভাই কেনে না, সুতরাং এখানে বট হবে। ওকে, তাহলে কেনার ইংলিশ হয়ে গেল। এবার কেনার আগের শব্দটা কি বলেন? থেকে। থেকের ইংলিশ কি হবে? ফ্রম। ওকে, এবার থেকের আগের শব্দটা কি? একটি বইয়ের দোকান, আ বুক শপ, লিখলাম আ বুক শপ। এইবার আসেন কি গতকাল, গতকালের ইংলিশ কি হবে? ইয়েস্টারডে, আমি দিলাম ইয়েস্টারডে। তাহলে আমার বাক্যটা কি হলো? দিস বুক bought from a bookshop yesterday is mine. আমি এত সুন্দর করে বুঝাইলাম, তারপরেও আপনাদের মধ্যে কেউ কেউ ভাবতেছেন স্যার ইয়েস্টারডে কে মাইনের পরে দিলে দেওয়া যায় না। কেন দিবেন? কেন দিবেন? গতকালের সাথে কিসের সম্পর্ক? আপনার সম্পর্ক নাকি বইয়ের সম্পর্ক নাকি বই কেনার সম্পর্ক? বলেন, বই কেনার সম্পর্ক। তাহলে যার সাথে যার সম্পর্ক তাকে তো আপনার এক জায়গায় রাখতে হবে ভাই। তার বিচ্ছেদ ঘটিয়ে আপনার লাভ কি? আমার লাভ কি? যার সাথে যার মনের মিল তাকে একসাথে থাকতে দিন। ওখানে আপনি কেন হাড্ডির মধ্যে কাবাব নাকি কাবাবের মধ্যে হাড্ডি হবেন? প্রয়োজন নেই তো। তাহলে এই গতকাল থেকে শুরু করে কেনা পর্যন্ত অংশটুকু বই সম্পর্কে তথ্য দেয়। সুতরাং ইয়েস্টারডেকে বাক্যে শেষে না, দিস বুক bought from a bookshop yesterday is mine। বুঝে গেছেন? আরো বুঝাবো, বলছি তো পুরো ক্লাসটা ধৈর্য নিয়ে করলে আপনার মনে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমার ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং এর হাতে খড়ি হলো। এবার আসেন আমি প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আপনাদেরকে আরেকটু ধারণা দিব। পাস্ট পার্টিসিপল তো বললাম। আচ্ছা, তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি ক্লাসটা এনজয় করতেছেন? মানে আমি কি ঠিক লাইনে আছি নাকি নাই? আমি কি অযৌক্তিক অপ্রয়োজনীয় কিছু বুঝাচ্ছি নাকি আপনারা যা চান তাই বুঝাচ্ছি? হ্যাঁ, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন দ্রুত। প্যাসিভ হলে V3, যে যেমন ইচ্ছা মনে করে ফেলেন। আমি সহজ করে বলছি, নাউনের পাশে ভার্ব, নাউন যদি নিজেই কাজটা করে তাহলে আইএনজি, নাউন নিজে কাজ করতে না পারলে V3। ওকে, এবার ধরেন আমি আরেকটা বাক্য লিখবো যে বালকটি আমার পরিচিত। বালকটি আমার পরিচিত। ওকে, আপনি একটু কমেন্টে জানান বালকটি আমার পরিচিত। তাহলে এটা কি লিখবো সবাই কমেন্ট করেন তো একটু। বালকটি আমার পরিচিত কি লিখবো বলেন? দ্য বয় ইজ নোন টু মি। বালকটি আমার পরিচিত, রাইট?
এখন যদি আমি এই বাক্যটাকে একটু বড় করে ফেলি, হ্যাঁ, বাক্যটাকে যদি আমি একটু বড় করে ফেলি, কিরকম বড় করে ফেলি, যে ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা বা দাঁড়ানো, হ্যাঁ, দাঁড়ানো বালকটি আমার পরিচিত। এখন কি হলো ভাই, এই বাক্যের কে বড় হলো? শুধু সাবজেক্টের সাইজ বড় হলো, সাবজেক্টের মধ্যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যোগ হয়েছে, কোনো সমস্যা নাই। এখানে ইংলিশটা কি হবে? দ্য বয় ইজ নোন টু মি, বালকটি আমার পরিচিত। ফাইন। এখন আমি নাউনটাকে একটু এক্সটেন্ড করব, যে কোন বালকটা, বলছে গাছের নিচে দাঁড়ানো, এই ফ্রেজটা আমি যোগ করব কোথায়? এই নাউনের পাশে। যে কোনো ফ্রেজ অনুবাদ করতে হয় কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে। তাহলে দাঁড়ানোর ইংলিশ কি? স্ট্যান্ড। কিন্তু আমি তো বলেছি নাউনের পাশে সরাসরি কোনো ফাইনাইট ভার্ব বসবে না, সেক্ষেত্রে সেটাকে নন ফাইনাইট করতে গিয়ে ভার্ব প্লাস আইএনজি করতে হবে, কিংবা V3 করতে হবে। এখন প্রশ্ন হলো আমরা কোনটা করব? এখানে কোনটা দিব বলেন? স্ট্যান্ডিং নাকি স্টুড, কোনটা দিব? ভাবেন, এই নাউন নিজেই দাঁড়ায় কি না? ও তো নিজেই দাঁড়ায়। তাহলে নাউন যদি নিজেই কাজটা করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি, আর যদি ওই নাউন নিজে কাজটা করতে না পারে তাহলে পাস্ট পার্টিসিপল। একদম সহজ হিসাব, এর থেকে সহজ হয় না। প্যাসিভ অ্যাক্টিভ কিচ্ছু বুঝতে হবে না, এটি বুঝলেই হবে। তাহলে বালক যদি নিজেই দাঁড়ায় তাহলে এখানে স্ট্যান্ডিং, এবার নিচে আন্ডার, তারপর দ্য ট্রি। তাহলে দ্য বয় স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি ইজ নোন টু মি, তাহলে গাছের নিচে দাঁড়ানো বালকটি আমার পরিচিত। বিষয়টা বুঝে গেছেন? তাহলে যখন কোনো নাউনের পাশে আমরা ভার্ব ব্যবহার করব, আমরা দেখব ওই নাউন যদি নিজেই কাজটা করে তাহলে আমরা আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করব, আর যদি মনে হয় যে না এই নাউন এই কাজটা নিজে করতে পারে না, তখন আমরা V3 করে পাস্ট পার্টিসিপল করে দেব। আমার বিশ্বাস আপনারা সেন্টেন্সকে এক্সটেন্ড করতে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল কখন ব্যবহার করবেন এবং পাস্ট পার্টিসিপল কখন ব্যবহার করবেন সেই সম্পর্কে হয়তো আমার ধারণা আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আমি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি একটু কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি আমরা পারফেক্ট পার্টিসিপলের প্রয়োগটা কখন করি, চলেন দেখে নেই। পারফেক্ট পার্টিসিপলের প্রয়োগটা আমরা কখন করি সেটা একটু বুঝে নেই। আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ বা আমার রিটেন ব্যাচে যারা যুক্ত হয়, আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, যে আজও বলবো, যে আমি কখনো হাতে গোনা কয়েকটা টপিক পড়িয়ে কোর্স শেষ করে দেওয়ার মতো টিচার না, কিংবা ইএনজি লার্নিং কখনো হাতে গোনা কয়েকটি টপিক পড়িয়ে কোর্স শেষ করে দেওয়ার মতো কোর্স চালায় না। আমরা কখনোই শুধু চুক্তিভিত্তিক কোর্স করাই না। আমার কথা হলো, আপনি আমার কোর্সে যুক্ত হয়ে এমনভাবে শিখবেন, আমি পৃথিবীর সব জানি তা না, ঘোড়ার ডিম আমি কিছুই জানি না, অল্প একটু জানি, ওইটুকু আমি আপনার সাথে শেয়ার করব। এবং আমি যতটুকু শেয়ার করব ওইটা আপনি এমন ভাবে শিখবেন যেন আপনি আরেকজনকে শেখাতে পারেন। আমার মনে হয় তাহলে এই কোর্স করে সার্থকতা আছে। সো যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে বলবো, পরীক্ষায় পাশের চিন্তা নিয়ে আমাদের কোর্সে যুক্ত হবেন না, লাভ হবে না। আপনাকে পরীক্ষায় পাস তো করবেনই, আপনার লক্ষ্য হবে আমি এমন ভাবে শিখবো যেন আমি কাউরে শেখাতে পারি, তাহলে আপনি সব জায়গায় এই কোর্সের ফলাফল কাজে লাগাতে পারবেন। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল এর প্রয়োগটা আমরা যদি বলি, ধরেন আমরা হ্যাভিং প্লাস V3 লিখলাম, তার মানে হ্যাভিং এর পরে যদি V3 লিখি তাহলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে যা পারফেক্ট পার্টিসিপল তাই হ্যাভিং প্লাস V3। প্রশ্ন হলো হ্যাভিংটা কেন আসলো? আচ্ছা চলেন, পারফেক্ট টেন্স কি বুঝেন তো? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট আছে না? আছে। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে সেখানে হ্যাভ হবে, কিংবা হ্যাজ হবে, কিংবা কি হয়? হ্যাড হয়। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের নন ফাইনাইট রূপটাই হচ্ছে হ্যাভিং। তার মানে পারফেক্ট পার্টিসিপলে যেহেতু হ্যাভিং এর ব্যাপার আছে, তার মানে এখানে একটা পারফেক্টের বিষয় আছে। এই বিষয়টা আমরা একটু বিস্তারিত জেনে আসি। চলেন একটা বাক্য লিখেন আমার সাথে। আমি লিখলাম যে কাজটি শেষ করার পর, আমার সাথে বাক্য লিখেন, কাজটি শেষ করার পর সে এখানে আসলো।
তার মানে খেয়াল করেন এই বাক্যে দুইটা ঘটনা ঘটছে, কাজটি শেষ করছে সে, আর একটা হলো সে এখানে আসলো। ঘটনা কয়টা? দুইটা। তাহলে যখন কোনো বাক্যে দুইটি ঘটনা থাকে, যখন কোনো বাক্যে অতীতকালের দুইটি ঘটনা থাকে, এটা আপনারা আগে থেকে জানেন, যখন কোনো বাক্যে অতীতের দুইটি ঘটনা থাকে এর মধ্যে তুলনামূলক যেটি আগে ঘটে সেটা হয় কি? পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটে সেটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আবারও বলি, অতীতের দুইটি ঘটনার মধ্যে যা তুলনামূলক আগে ঘটে সেটি হয় পাস্ট পারফেক্ট, যা পরে ঘটে সেটি হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে এই বাক্যে ঘটনা আছে কয়টা ভাই? দুইটা। একটা হলো সে এখানে আসলো, খেয়াল করেন, সে এখানে আসলো, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা কি? সে কাজটি শেষ করেছিল, শেষ করেছিল, তাই না? আচ্ছা, চলেন আমরা এই দুইটা বাক্যকে আলাদা আলাদা করে চিন্তা করি। এই দুইটা বাক্যের মধ্যে আমরা তুলনা যদি করি, দেখেন তো কোনটা আগে ঘটছে? সে কি এখানে আসছে আগে, নাকি আগে কাজ শেষ করছে? আগে কিন্তু কাজ শেষ করছে। তার মানে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই কাজ শেষ করার ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট, আর এখানে আসার ঘটনাটা হবে কি? পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। ওকে, তাহলে সে এখানে আসলো, তার ইংলিশ আমি কি লিখবো? তার ইংলিশ নিশ্চয়ই লিখবো পাস্ট ইনডেফিনিট টেন্সে হি কেম হিয়ার। ওকে, এবার পরের ইংলিশ কি? আফটার। ওকে, কোনটার পরে? ওই কাজটা শেষ করার পরে। তাহলে এটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্টে। তাহলে আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বা ফিনিশ দ্য ওয়ার্ক বা কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ফিনিশড দ্য ওয়ার্ক। খেয়াল করছেন? তাহলে যখন দুইটা ঘটনা ঘটবে, যে ঘটনাটা আগে ঘটছে সেটা হয় পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আমরা মুখস্থ করি আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট হয়, বাট এইসব মুখস্থ না করে সোজা লাইনে আসেন, আফটার বিফোর বুঝি না। দুইটা অতীতের ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে ওইটা যেহেনেই বসুক না কেন ও পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে ঘটবে সেটা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে হি কেম হিয়ার আফটার হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখন যে আমি বাক্যটা লিখেছি এটার নাম কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স বলেন? কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ এই বাক্যের মধ্যে দুইটা ক্লোজ আছে। এরকম দুইটা ক্লোজ মানে বাক্যের অংশ, দুইটা ক্লোজ যখন এরকম একটা কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা সেটাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে হি কেম হিয়ার আফটার হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি কমপ্লেক্স সেন্টেন্সটাকে এখন সিম্পল করব। কি করব? সিম্পল করব। যখন আপনি এরকম অতীতের দুইটি ঘটনাকে এক বাক্যে লিখতে যাবেন তখন আপনি দুইটা কাজ করতে পারেন। হয় এরকম বিফোর আফটার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন, অথবা আপনি এই পারফেক্ট পার্টিসিপলের প্রয়োগ করতে পারেন। এখন বলতে পারেন পারফেক্ট পার্টিসিপল তাহলে আমি প্রয়োগ করব কিভাবে? ওকে, কোনো সমস্যা নেই, মনোযোগ দিয়ে বুঝেন। পারফেক্ট পার্টিসিপল মানে আপনাকে তো হ্যাভিং নিতে হবে। আচ্ছা, আমি প্রথমে হ্যাভিং নিলাম। এখন আপনি ফিল করেন হ্যাভিং এর পরে V3 দিবেন, তাই না? কোন ভার্বটা নেবেন? এখানে তো ভার্ব দুইটা, একটা হলো আসা আর একটা হলো শেষ করা। আপনি কোনটা নেবেন? তখন আপনাকে বুঝতে হবে হ্যাভিং যেহেতু আমি নিচ্ছি তার মানে আমি পারফেক্টের অংশটুকু আগে নিব, ঠিক কি না? হ্যাভিং যেহেতু আমি নিচ্ছি তাহলে আমি আগে কোন অংশটুকু নিব? পারফেক্টের অংশটুকু নিব, মানে যেটা আগে ঘটছে, রাইট? তাহলে আমি হ্যাভিং এর পরে যে ভার্বটা সেই ভার্বটা কোনটা নিব? কাম নাকি ফিনিশড? অবশ্যই ফিনিশড নিব। তাহলে আমি লিখব হ্যাভিং ফিনিশড। সাবজেক্ট নিতে বলেনি, নেবেন কেন? আপনি শুধু ভার্বের অবজেক্টটা লিখেন, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হয়ে গেল। এবার পরের ক্লোজটা কি? হি কেম টু মি, হি কেম টু মি। দেখছেন? তাহলে আমার সাবজেক্ট একটা সাবজেক্ট দিয়ে হচ্ছে। কেন? কারণ এই দুইটা বাক্যের ঘটনা ঘটিয়েছে কিন্তু একজন ব্যক্তি,
তাহলে আমি সাবজেক্ট আর দুইবার লিখবো কেন? হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি কেম টু মি, সেই ক্ষেত্রে এখানে একটা কমা চিহ্ন দিতে হবে। মানে যখন আপনি বাক্যের সাবজেক্টের আগে এরকম কোনো বাড়তি অংশ ব্যবহার করবেন, তখন সাবজেক্টের পূর্বে একটা কমা চিহ্ন দিতে হবে। না না, কমা না দিলেও চলবে, তবে তখন আপনাকে এই বাড়তি অংশটুকু মূল বাক্যের পরে বসাইতে হবে। অর্থাৎ তখন এভাবে লিখতে হবে, হি কেম টু মি হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। বুঝতে পারছেন মজার না ব্যাপারটা? তাহলে কোন বাক্যে যদি অতীতের দুইটি ঘটনা থাকে, তাহলে আমরা কি করতে পারবো? দুইভাবে লিখতে পারি। আমরা দুইভাবে লিখতে পারি, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনিট। এভাবে লিখলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। আবার আমরা চাইলে পারফেক্ট পার্টিসিপলের প্রয়োগ করতে পারি। চলেন একটা গেম খেলি। এবার আমি একটা বাক্য দিব, আপনারা দুইভাবে সমাধান করেন তো দেখি, দেখি পারেন কিনা। লিখেন একটা বাক্য, আমার সাথে বাক্যটা লিখে ফেলেন। আমি লিখলাম যে শিহাব বিদ্যালয়ে পৌঁছানোর পর তার বন্ধুর সাথে দেখা করলো। তার মানে আগে বিদ্যালয়ে পৌঁছিয়েছে, তারপর সে তার বন্ধুর সাথে দেখা করলো। এটাকে আপনারা প্রথমে আগে কমপ্লেক্স সেন্টেন্সে লেখার চেষ্টা করেন। ঘটনা কিন্তু দুইটা, একটা হলো শিহাব বিদ্যালয়ে পৌঁছেছে, আর একটা হলো সে তার বন্ধুর সাথে দেখা করছে। চেষ্টা করেন তো, এখানে দুইটা ঘটনার মধ্যে কোনটা আগে ঘটছে? অবশ্যই সে আগে বিদ্যালয়ে পৌঁছেছে, তারপর সে তার বন্ধুর সাথে দেখা করছে। এখানে ঘটনা কয়টা? দুইটা। বিদ্যালয়ে আগে পৌঁছিয়েছে, এরপর সে তার বন্ধুর সাথে দেখা করেছে। আচ্ছা, তাহলে এই দুইটা ঘটনার মধ্যে কোনটা আগে ঘটছে একটু খেয়াল করেন। শিহাব বিদ্যালয়ে পৌঁছেছে আগে, তারপর বন্ধুর সাথে দেখা করছে। আচ্ছা, তাহলে আমি লিখলাম যে শিহাব met his friend। এটা আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে রাখলাম। কেন? কারণ এটা পরে ঘটছে, আগে বিদ্যালয়ে পৌঁছেছে। তাহলে এখন এই যে পরের ইংলিশ কি দিব? আফটার। তাহলে খেয়াল করেন, আমি কিন্তু পাস্ট ইনডেফিনিটটা আগে নিলাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি আগে পাস্ট ইনডেফিনিট কেন নিলেন? আসলে আমি তো ব্যবহার করব আফটার। আফটার ব্যবহার করলে আফটারের পরের ক্লোজটাই পাস্ট পারফেক্ট হইতে হয়। কি বলেছি? আফটার ব্যবহার করলে আপনাকে এমন ভাবে লিখতে হবে যেন আফটারের পরের ক্লোজটাই পাস্ট পারফেক্ট হয়। আর যদি বিফোর ব্যবহার করেন, তাহলে বিফোরের আগেরটা যেন পাস্ট পারফেক্ট হয়। এই জন্য যেহেতু আমি আফটার ব্যবহার করতেছি, আমার তো মাথায় আছে যে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আমি আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট করি, তাহলে আমি আফটারের পরে কাকে লিখবো? যেটা আগে ঘটছে সেটা লিখবো, তাই না? কারণ যেটা আগে ঘটছে ওটাই তো পাস্ট পারফেক্ট হয়। এই জন্য আমি আফটারের পরে ওই স্কুলে পৌঁছার কাহিনীটা লিখবো, আর আগে আমি দেখা করার কাহিনী লিখলাম। তাহলে শিহাব মেট হিজ ফ্রেন্ড আফটার। এখানে সাবজেক্ট কে? শিহাব। বারবার শিহাব লিখবো না, হি হ্যাড রিচড দ্য স্কুল। ওকে, এখানে দ্য স্কুল না লিখে আমরা শুধু স্কুল লিখবো। কেন? বা হিজ স্কুল লিখতে পারি, দ্য স্কুল দিলে ভিন্ন উদ্দেশ্য বুঝাবে। তাহলে শিহাব মেট হিজ ফ্রেন্ড আফটার হি হ্যাড রিচড হিজ স্কুল। আমার মনে হয় এটাই সবাই লিখেছেন, অনেকেই হয়তো লিখে ফেলছেন। গুড। শিহাব মেট হিজ ফ্রেন্ড আফটার হি হ্যাড রিচড। রিচডের পর টু বসবে না। আচ্ছা, ওকে, পড়েছিলাম একটু আবার পড়তেছি এই নিয়মে। আচ্ছা, খুবই ভালো, চমৎকার। তাহলে এটা কি হলো? কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমি এটা সিম্পল করব। তাহলে কি করবো? হ্যাভিং। হ্যাভিং এর সাথে আমি কোন ভার্বটা নিব? ওই পারফেক্টের ভার্বটা নিব। তাহলে আমি লিখতে পারি এভাবে যে হ্যাভিং রেস্ট স্কুল, অথবা অ্যারাইভড অ্যাট স্কুল। লেখার পরে আমি এবার মূল বাক্য অংশটুকু লিখবো, শিহাব
মেট হিজ ফ্রেন্ড। বুঝলেন পারফেক্ট পার্টিসিপলের প্রয়োগটা? আমার মনে হয় এর থেকে আর সুস্পষ্ট করে বোঝানোর কিছু নাই। ক্লিয়ার? তাহলে আমরা হ্যাভিং প্লাস V3 এর প্রয়োগ করব তখনই যখন দেখব ওই বাক্যে দুইটা অতীতের ঘটনা আছে এবং তুলনামূলক যেটা আগে ঘটবে সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপলে লিখতে পারি যদি আমি সিম্পল সেন্টেন্স তৈরি করতে চাই। আর কমপ্লেক্স করতে চাইলে তো আমি এভাবে দুইটা ক্লোজ লিখতে পারি। তাহলে আমরা ইনফিনিটিভের ব্যবহার বুঝলাম, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার বুঝলাম, পাস্ট পার্টিসিপলের ব্যবহার বুঝলাম, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার বুঝলাম, কানেক্টর একটু পরে আসতেছি। আমরা যেহেতু এই ব্যবহারগুলো বুঝলাম তাহলে আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে এখন কাজ করতেই পারি। খেয়াল করেছেন একটা জিনিস দেখছেন? আজকে লাইভের শুরুতে কতজন উপস্থিত ছিল? অনেক উপস্থিত ছিল। আর এই মুহূর্তে উপস্থিতি কয়জন আছে? কম আছে, মাত্র কতজন? 75-76 জন আছে। এতগুলো কমে গেল কেন? সবাই পারে এগুলো? ব্যাপারটা সেরকম না। পারে, দু একজন পারে। ব্যাপারটা হলো ধৈর্যের। এই ধৈর্য আছে? নাই। এই যে অনেকেই বলে সফলতার দেখা পাই না কেন, আমার তো মনে হয় সৃষ্টিকর্তা কখনোই চান না যে তার হচ্ছে বান্দা, তার সৃষ্টি পৃথিবীতে অশান্তিতে থাকুক, ব্যর্থ হয়ে থাকুক, কখনোই চান না হয়তো। তারপর আমরা সফলতা পাই না কেন? কারণ একটাই, ধৈর্যের অভাব, লেগে থাকতে জানি না। আমরা চাই এরকম আসবো, দেখব, জয় করব, চাকরি নিব। এত সহজ? সহজ না, লেগে থাকতে হবে। অনেকে যখন দেখবেন ইংরেজিতে বক্তব্য দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, স্কুলে গেছে, একটা কলেজের মধ্যে প্রোগ্রাম, সেখানে দেখবেন অনেক ছাত্র ছাত্রী সুন্দর করে, বিদেশে দেখা যায়, হ্যাঁ, বিভিন্ন রকম প্রোগ্রামে, সেমিনারে বিভিন্ন স্টুডেন্টরা বক্তব্য দিচ্ছে, শুনে মনে হয় ইস, আমি যদি ওর মতো করে বলতে পারতাম। Beginning with the name of Allah, who is very much kind and donor. Today's function, present honorable chief guest, honorable special guest, and my sweethearted student brothers and sisters, take my salam and adab according to my classification. Today I have stood here to say something on the importance of learning English, or today I have stood here to say something on the importance of women education. এই যে সুন্দর করে বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখতেছেন, দেখে আপনার মধ্যে একটা কাজ করতে, আমি যদি পারতাম। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওর মাতৃভাষা হয় ইংরেজি, অথবা যদি ওর মাতৃভাষা অন্য কোনো ভাষা হয় তাহলে সে ইংরেজিটা শিখেছে অনেক ভালোবেসে, যত্ন করে। আমরা গড়গড় করে ইংরেজি সবাই বলতে চাই, মুক্তভাবে ইংরেজিতে সবাই লিখতে চাই, কিন্তু যা দরকার তা করতে চাই না। সেটা কি হয়? হয় না। স্পোকেন ইংলিশ শেখার নামে আমরা কি করি? ঠাডা পড়া মুখস্থ করি। দেখি তো বিভিন্ন কোর্স চালাচ্ছে অনেকে, ঠাডা পড়া মুখস্থ। টিচার শিখাচ্ছে, বলো দৃশ্যটি অনেক সুন্দর, ওরাও বলে দৃশ্যটি অনেক সুন্দর। এবার টিচার বলতেছে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল, ওরা বলে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। বাচ্চা না, বাচ্চা, বাচ্চার বাপ মা সবাই প্রায় এই টাইপের কোর্সই করে, ঠাডা পড়া মুখস্থ। 30 দিনে ইংরেজি শিখুন। কি শেখে? 30 দিনে 100টা বাক্য হয়তো মুখস্থ করে ভাব নেয়। কোথাও গেলে সাম বাংলা সাম ইংলিশ মিলে বলে যে আমার হেয়ারটা রেড করা উচিত ছিল, আমার হেয়ারটা কালো হয়ে গেল, মানে এই টাইপের আর কি। এগুলো বোঝা যায় যে ও আসলে ফ্লুয়েন্টলি বলতে পারবে না। বলতে কিছু পারলেও ও কারোটা শুনে বুঝতে পারবে না, শুনে বুঝতে পারলেও ও লিখতে পারবে না, লিখতে পারলেও ও পড়তে পারবে না, আসলেই পারবে না। একটা ভাষা শিখতে গেলে আপনাকে স্পিকিং, বলা শিখতে হবে, লিসেনিং, শুনে বোঝার ক্ষমতা রাখতে হবে, রিডিং, ভাষাটা পড়ে যেন উপলব্ধি করতে পারেন, রাইটিং, লিখে যেন বোঝাতে পারেন। এই জন্যই তো আইএলটিএস এর 4টা পার্ট থাকে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। কেন? কারণ আইএলটিএস হচ্ছে আপনার ভাষার দক্ষতার একটা পরীক্ষা, 4টা পার্টই তো থাকবে। সুতরাং ভাষা শেখা মানে শুধু 2-4টা বাক্য বকবক করে বলে দেওয়া না।
এই সব কিছু বিবেচনা করে আপনাদের ইংরেজি শেখার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং আয়োজন করতে যাচ্ছে। আমি এই বাক্যগুলো সলভ করাবো, একটু বলে নেই। আয়োজন করতে যাচ্ছি আমরা একটা মাস্টারিং স্পোকেন ইংলিশ কোর্সের। হ্যাঁ, এর আগে আমি এই কোর্সটা চালাইনি, আমার আসলে মনে হয়নি যে চালানো দরকার ছিল। আমার মনে হয়েছে যে না, স্পোকেন ইংলিশ তো সবাই পড়াচ্ছে, সবাই শেখাচ্ছে, চলুক না, দেখি, চলতে থাকুক। পরে চলতে চলতে একসময় আমার উপলব্ধি হলো যে আসলে আমি আর সহ্য করতে পারতেছি না। আমি অনেককেই দেখতেছি ভাষা শেখার নামে ঠাড়া পড়া কটা বাক্য মুখস্থ করতেছে। এভাবে ভাষা শেখা যায়? কখনোই যায় না। আপনি বাংলা শিখেছেন, মুখস্থ করে শিখছেন? একদমই না। আপনি একটা এরকম এনভায়রনমেন্টে ছিলেন যেখান থেকে আপনি শুনে, বলে, অবচেতন ভাবে শিখে গেছেন। আপনি বুঝতেই পারেননি যে আপনি কিভাবে শিখছেন। ভাবেন তো একবার, ঠিক এমন করে যদি আপনি ইংরেজি শেখেন যে আপনি ভাষা শিখে গেছেন, বলতে পারতেছেন, কিন্তু আপনি কিভাবে শিখছেন জানেন না, কেমন লাগবে? অনেক ভালো লাগবে, ভাবতেও অনেক ভালো লাগতেছে। কিন্তু ভাই, এই ভালো লাগাটার জন্য, এই ভালো লাগার মতো একটা কোর্সের পেছনে আমরা বিনিয়োগ করতে রাজি না। আমরা শুধু খুঁজি স্পোকেন ইংলিশ কোথায় কোথায় পাইরেটেড কোর্স পাওয়া যায়। মানে ধরেন অমুক স্কুল তমুক স্কুল বিভিন্ন কোর্স চালু করছে, আর ফেসবুকে কোথায় কোথায় যেন কমেন্ট বক্সে পাওয়া যায় অমুক স্যারের কোর্স কিনুন মাত্র 50 টাকায়। আমরা কি করি? 50 টাকায় কোর্স কিনে জ্ঞানী হতে চাই। সম্ভব জীবনে? কখনোই সম্ভব না। একজনের অর্জিত জ্ঞান সেটা চুরি করে আরেকজন বিক্রি করতেছে 50 টাকায়, ওইটা আপনি কিনে জ্ঞানী হবেন, এটা ভাবাও তো বোকামি, গাধামি ছাড়া কিছু না। ভালো কিছু শিখতে গেলে ন্যূনতম একটা ভ্যালু থাকবে, ন্যূনতম একটা বিনিয়োগ করতে হবে, সেটা হোক অর্থ কিংবা শ্রম। আমাদের স্পোকেন ইংলিশে কি থাকবে সেটা একটু বলি। আমাদের স্পোকেন ইংলিশ, দেখেন এখানে স্লাইডে লেখা আছে, স্পোকেন ইংলিশ এনহ্যান্স ইউর স্পিকিং স্কিলস অ্যান্ড বুস্ট ইউর কনফিডেন্স। আপনার কথা বলার দক্ষতাকে বৃদ্ধি করতে হবে। আর এই বলার দক্ষতা যখন বেড়ে যাবে, আপনি যখন কথা বলার দক্ষতা বাড়াতে পারবেন, তখনই আপনার আত্মবিশ্বাস কিন্তু আসবে। এজন্য আমরা কি করেছি, আমরা এখানে যুক্ত রেখেছি কনভারসেশন প্র্যাকটিস। আমরা শুধু শেখাবো না, আমরা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করব অনলাইনে, যেখানে আমরা মুক্তভাবে গল্প করব। যেমন ধরেন আমি একটা প্রশ্ন ছুড়ে দিব যে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনটার যে ডেট নির্ধারণ করা হয়েছে, এটা ঠিক রাখা উচিত নাকি পিছিয়ে নেওয়া উচিত? মতামত দেন। সবাই মতামত দিবে। এভাবে আমরা কনভারসেশন প্র্যাকটিস করব। প্রনাউন্সিয়েশন ট্রেনিং, সঠিক উচ্চারণে আমরা শিখব। এটা একটা মজার বিষয়। সঠিক উচ্চারণ শেখানোর নাম করে কোটি কোটি টাকার বিজনেস হয়ে যায় দেশে, আমরা টের পাই না। শুধু আপনাদেরকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কখনো সময় হলে অনেক জনের কোর্স একত্রিত করে দেখেন তো কারো সাথে কারো সঠিক উচ্চারণের মিল আছে কিনা। জাস্ট এই কাজটার দায়িত্ব দিলাম। বিশাল বিখ্যাত যে টিচাররা, বিভিন্ন কন্টেন্ট আছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, সেই 4-5টা কন্টেন্ট একত্রিত করে দেখেন তো সেই বিখ্যাত টিচারদের প্রনাউন্সিয়েশন কারো সাথে কারো মিলে কিনা। এটাকে মিলাবেন, তারপর কথা হবে। বলে দেই, মিলবে না। কেন মিলবে না? কেন মিলবে আমাকে বুঝান। আপনি বাংলাদেশে আছেন, সে ফর এক্সাম্পল, ভাবেন তো একবার, বাংলাদেশের নোয়াখালীর অ্যাকসেন্ট, বাংলাদেশের চট্টগ্রামের অ্যাকসেন্ট, বাংলাদেশের রংপুরের অ্যাকসেন্ট, বাংলাদেশের বরিশালের অ্যাকসেন্ট কি সেম? কখনোই না। মৌলিক কিছু বিষয় সিমিলার থাকবে, কিন্তু অনেক কিছু ডিসিমিলার হবে। এটাই বাস্তব। অথচ আমরা এই জিনিসটা ফিল করার চেষ্টা করি না। আমরা মনে করি যে অমুক আছে তমুক আছে, সে মনে হয় স্পিকিং এর বাইবেল জানে, তা সে যে অ্যাকসেন্টটা আমাকে শেখাবে ওইটাই কারেক্ট, বাকি সব ভুল। আসলে বাকি সবই ভুল। বললাম তো, এই জাস্ট প্রনাউন্সিয়েশনকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বিজনেস হয়, এটা শেখানোর নাম করে। আমি কি বিজনেস করব না? আমিও করব। কিন্তু আমার কোর্সে আপনি দেখতে পারবেন যে ভাষা কতটা লিবারেল বিষয়, ল্যাঙ্গুয়েজ শেখার স্টাইলটা কতটা লিবারেল হতে পারে, এটা কোর্সে না আসলে বুঝবেন না। আমরা সেটা নিয়ে কথা বলবো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং। যে যাই বলুক, অনেকে আপনাকে শোনাবে যে গ্রামার ছাড়াই স্পোকেন ইংলিশ। ঠাড়া পড়া মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনি গ্রামার ছাড়া কথা বলতে পারবেন, অবশ্যই কথা বলতে পারবেন, বাংলায়ও বলতে পারবেন, ইংলিশেও বলতে পারবেন, কিন্তু আপনি ভুল বলবেন। ভাবেন তো,
আমি যতক্ষণ ধরে বাংলায় কথা বলতেছি আমার কথার মধ্যে সাধু চলিত মিশ্রণ সহ অনেক কিছু ভুল আছে। কেন? বিকজ আমি বাংলা গ্রামার ভালো জানি না, হয়তো সে কারণে। আপনি ইংলিশ গ্রামার না জেনে লিখতে পারবেন, বলতেও পারবেন, কে বলতে পারবেন না? পারবেন। শুদ্ধ হবে? হবে না। লাভ কি? এই জীবনে শুদ্ধ হওয়ার জন্যই, শুদ্ধিকরণের জন্যই তো আমরা এত কিছু করি। শুদ্ধিকরণের জন্য মানুষ বউকে ডিভোর্স দেয়, শুদ্ধিকরণের জন্যই মানুষ হাজবেন্ডকে ডিভোর্স দেয়, শুদ্ধিকরণের জন্য বাবা ছেলেকে ত্যাগ করে, শুদ্ধিকরণের জন্য ছেলে বাবাকে ত্যাগ করে। আর আপনি ভাষা শুদ্ধ না করেই শুধু গড়গড় করে বললেই হবে? হবে না। এই শুদ্ধ অশুদ্ধের উপর ডিপেন্ড করেই সৃষ্টিকর্তা জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে। সুতরাং শুদ্ধতার প্রয়োজন আছে ভাই। যদি তাই হয় তাহলে আমি বলবো ইংলিশ বা স্পোকেন ইংলিশের জন্য আপনাকে গ্রামার শিখতে হবে। সবকিছু না, অনেক কিছু দরকার আছে। এরপর আমরা আরো কি শিখবো? লিসনিং। আমরা আমাদের শ্রবণ শক্তিকে বাড়ানোর জন্য, শ্রবণ দক্ষতাকে বাড়ানোর জন্য, আমরা যেন বাইরের যাদের মাতৃভাষা ইংরেজি তাদের কথা শুনে যেন আমরা বুঝতে পারি, তবেই না আমি রিপ্লাই দিতে পারবো। আমরা এটার উপর আমাদের স্কিল বাড়াবো এবং কম্প্রিহেনশন প্র্যাকটিস করব। এই থাকবে এই কোর্সে। সংক্ষেপে বলে আমি আমার মূল বাক্যে ফিরে আসবো। বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস থাকবে 10টি, অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য যে গ্রামারগুলো আমার আবশ্যকীয় তার উপর 10টি ক্লাস থাকবে। ফোনেটিক্স আর প্রোনাউন্সিয়েশনের উপর 5টি ক্লাস থাকবে। এই প্রোনাউন্সিয়েশন বা ফোনেটিক্স এর উপর 5টা ক্লাস কি যথেষ্ট? একদমই না। আমরা 5টা ক্লাসের মধ্য দিয়ে আমাদের একটা ফাউন্ডেশন দাঁড় করাবো, এরপর আমরা কথা বলতে বলতে নিজেকে শুদ্ধ করে ফেলবো। দৈনন্দিন ব্যবহৃত স্পোকেন ইংলিশের উপর 10টি ক্লাস। এই 10টি ক্লাসে আমাদের টার্গেট হবে আমরা যেন সোশ্যাল কমিউনিকেশনটা কভার করতে পারি, অফকোর্স মুখস্থ করে না, ন্যাচারাল ওয়েতে। ফর্মাল প্লেসে ব্যবহৃত স্পোকেন ইংলিশের উপর 10টি ক্লাস, অর্থাৎ আপনি অফিস আদালতে, আপনার হচ্ছে প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় যেগুলোকে আমরা ফর্মাল প্লেস বলি, সেখানে ব্যবহার করার মতো যেসব কথোপকথনের প্রয়োজন হয় সেগুলো মুখস্থ না, সেগুলোর আলোকে আমরা 10টা ফাউন্ডেশন ক্লাস রেখেছি। বিজনেস প্লেসে ব্যবহৃত স্পোকেন ইংলিশের জন্য 10টি ক্লাস। কর্পোরেট স্পোকেন ইংলিশ 10টি ক্লাস। কর্পোরেট লেভেলে যারা কাজ করেন, আমার মনে হয় সেখানকার সংস্কৃতি আর আপনার বাড়ির সংস্কৃতি অবশ্যই ভিন্ন। সুতরাং কর্পোরেট লেভেলে কাজ করতে গেলে সেখানে যে ধরনের উপস্থাপন কৌশলের প্রয়োজন হয়, যে ধরনের কথা বলার প্রয়োজন হয়, আমার মনে হয় সেইটা বাসায় বলার প্রয়োজন হয় না। সুতরাং অবশ্যই কর্পোরেট লেভেলকে কেন্দ্র করে কর্পোরেট স্পোকেন ইংলিশের উপর 10টি ক্লাস দরকার হচ্ছে। এবার ইংলিশ প্রেজেন্টেশন ক্লাস হলো 10টি। ধরেন আপনি একটা অফিসে কর্মরত আছেন, আপনি বিশেষ ক্যাডার অফিসার হয়ে গেলেন, এক পর্যায়ে আপনি ইউএনও হয়ে গেছেন। আরে ধরলাম আপনি ইউএনও হন নেই, এসি ল্যান্ডে আছেন। তো আপনি এসি ল্যান্ড হয়ে কোথাও গেলেন, আপনি একটা উপস্থিত বক্তব্য দিবেন। স্বাভাবিকভাবে আমাদের সমাজ প্রত্যাশা করে বড় বড় মানুষগুলো একটু ইংলিশে বলবে, আমরা শুনবো, বুঝি আর না বুঝি এটাই শান্তি, ঠিক কিনা? ঠিক। তো আপনার প্রেজেন্টেশন স্কিলটা যদি সুন্দর না হয়, আপনি যদি গুছিয়ে ইংলিশে বলতে না পারেন, এই বক্তব্য কেউ শুনবে না। যেমন ধরেন আমার বক্তব্য আমি শুরু থেকে যা দিয়ে আসতেছি, এটা টুকটাক কারো কাছে ভালো লেগেছে বলে তারা শুনতেছেন, যাদের ভালো লাগেনি তারা একদম চলে গেছে। সো প্রেজেন্টেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আমরা এখানে 10টি ক্লাস রেখেছি। ভিন্ন ভিন্ন পরিবেশে আপনি কিভাবে আপনার উপস্থাপন কৌশলের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবেন এবং সেটা ইংলিশে, তার উপর 10টি ক্লাস প্রয়োজন আছে। এমন কিছু কলোকেশন আছে যেগুলো শ্রোতা শুনতে চায়, সেটা আমরা আপনাকে শেখাবো। পাবলিক স্পিচ 5টি ক্লাস। পাবলিক স্পিচ। এবার আসেন, আপনি প্রেজেন্টেশন ছাড়াও, প্রেজেন্টেশন আর স্পিচ প্রায় একই টাইপের বিষয়। পাবলিক স্পিচ, আপনি জনসমাবেশে বক্তব্য দিবেন যদি ইংলিশে, কিভাবে দিবেন? মুখস্থ? একদমই না। সেখানকার কলা কৌশল, ওয়ে, এইসব নিয়ে আমরা ক্লাস রেখেছি 5টি। আর এই কোর্সের মধ্যে আমাদের মোট ক্লাস থাকবে 70টি। শুধু তাই না, আমরা এই 70টি ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে 70 into 100 is equal 7000 words phrases শেখাবো। মানে এই কোর্সে আপনি 7000 ওয়ার্ড ফ্রেজ শিখবেন ইনশাআল্লাহ। মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। আমরা গত ক্লাসে যা শিখেছি আজকের ক্লাসে তাই প্র্যাকটিস করব। প্র্যাকটিস সেশন তো আমাদের চলবেই। সপ্তাহে ক্লাস হবে বলতে গেলে 5 দিন। 3 দিন হচ্ছে শুধু শেখানোর ক্লাস, শেখাবো, শিখবেন। আর 2 দিন হবে প্র্যাকটিস সেশন, আমরা শুধু অনুশীলন করব।
সো এই স্পোকেন ইংলিশ কোর্সটি আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। আমাদের প্রতি ব্যাচে স্টুডেন্ট থাকবে 30। আমাদের প্রথম ব্যাচটা পূর্ণ হয়েছে, দ্বিতীয় ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে আমরা 30 স্টুডেন্টস নিব। কোর্স ফি, ভর্তির প্রসেস সবকিছু জানার জন্য যাদের আসলে আগ্রহ আছে তারা এই নাম্বারে ফোন করে নিজ দায়িত্বে জেনে নেবেন। কমেন্ট বক্সে প্রশ্ন করে কোর্স ফি কত আমরা রিপ্লাই দেই না। আমরা মনে করি যাদের সত্যিকার অর্থে প্রয়োজন তারা 1 মিনিট ফোন করবেই, তারা ফোন করে জেনে নেবেন। ঠিক আছে, তাহলে স্পোকেন ইংলিশের প্রসঙ্গটা আসলো আমি বলে দিলাম। এখন আমরা যেখানে ছিলাম সেখানে আবারও ফিরে যাই। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলোর প্রয়োগ করে আমরা এখন এই সেন্টেন্স গুলোকে লং সেন্টেন্সে রূপান্তর করব। প্রথমে এখানে কিছু শর্ট সেন্টেন্স আছে, আমরা সেগুলোকে ট্রান্সলেট করে নেই, তারপর আমরা এগুলোকে লং সেন্টেন্সে ট্রান্সলেট করব। এবার আবারও আপনাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, মনোযোগ দিয়ে দেখবেন। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করছি ছোট ছোট কয়েকটা বাক্য, হ্যাঁ একসাথে যাব না, আমরা আগে এইটুকু বুঝি। এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা ব্যবহার করছি, এটা হলো ভার্ব। ওকে, কে বা কারা ব্যবহার করছে, আমরা। তো আমরাটা এখানে সাবজেক্ট। ওকে, আমরা কি ব্যবহার করছি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে, এটা হলো অবজেক্ট। তাহলে নরমালি একটা বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। ওকে ফাইন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করছি, তার মানে কি কাজটা চলমান। তাহলে চলমান কাজ মানে কি বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সাবজেক্ট নিলাম উই, এবার ভার্ব নিলাম অ্যামিজারের মধ্যে আর, এবার ব্যবহার করা ইউজ লিখতে পারেন, ইউটিলাইজ লিখতে পারেন, ধরেন আমি ইউজিং এ লিখলাম, ব্যবহার করছি। এবার অবজেক্ট কি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। খেয়াল করে যান, আমাদের একটা বাক্য কিন্তু হয়ে গেল। ধৈর্য নিয়ে একটু শুনবেন, আমি আগে সবগুলো বাক্যকে আলাদা আলাদা করে ট্রান্সলেট করাবো। এরপর আমার উদ্দেশ্য হলো সবগুলো বাক্য একত্রিত করে আমরা একটা লং সেন্টেন্স করব। ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল প্রয়োগের মধ্য দিয়ে সেই আমরা লং সেন্টেন্সটা করব। সুতরাং এটা একটা লং জার্নি বলা যায়, ধৈর্য রেখে দেখতে হবে। এবার আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলেছে খেয়াল করেন, পরের বাক্যে বলেছে আমরা আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই। এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো সমৃদ্ধ করতে চাই। ওকে, কে সমৃদ্ধ করতে চায়, আমরা। এখানে আমরা হলো সাবজেক্ট। ওকে, কি সমৃদ্ধ করতে চাই, আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞানকে, এটা হলো অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্বও পেলাম, অবজেক্টও পেলাম। এখন আমাদের লেখার পালা। তাহলে আমি সাবজেক্ট নিলাম আমরা, উই। এবার ভার্ব কোনটা, সমৃদ্ধ করতে চাই। এই যে কয়েকটা শব্দ মিলে ভার্ব না, 3টা শব্দ মিলে ভার্ব। কথা একটাই ভাই, যখন কয়েকটা শব্দ মিলে একটা ভার্ব হবে, কিংবা কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট হবে, কিংবা কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট হবে, কয়েকটা শব্দ মিলে বাক্যের যখনই একটা পার্ট হবে সেটা একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। কি বলেছি, কয়েকটি শব্দ মিলে বাক্যের একটি পার্ট হলে সেটি হোক সাবজেক্ট, ভার্ব কিংবা অবজেক্ট, সেটি হলো একটি ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে, পেছন দিক থেকে। তাহলে আমার এখানে পেছনের পার্টটা কি, চাই, উইশ অথবা ওয়ান্ট। সে আমি ওয়ান্টই লিখলাম, ঠিক আছে, বা উইশ লিখলাম, ওয়ান্ট চাই, ওকে, বা উইশ কি চাই। এবার করতে, এই যে তে, এই তের ইংলিশ হচ্ছে টু, একটুকে দেখলাম ক্রিয়ার শেষে তে মানে, ক্রিয়ার শেষে তে থাকা মানে টু হবে, টু। এবার সমৃদ্ধ করার ইংলিশ কি, এনরিচ বা এনহ্যান্স, এই টাইপের কিছু একটা লিখবো। তো আমি লিখলাম এনরিচ। তাহলে আমার উই ওয়ান্ট টু এনরিচ, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার অবজেক্ট, অবজেক্ট কি, আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞানকে। এক কথায় লিখে দেই, আওয়ার তথ্য প্রযুক্তি মানে ইনফরমেশন টেকনোলজি। আমি সংক্ষেপে একটু ছোট করে লিখলাম আইটি নলেজ, আইটি নলেজ। ওকে, যদিও আমি রিকমেন্ড করব এক্সাম পেপারে আপনারা সংক্ষিপ্ত না লিখে পুরোটাই লিখবেন। উই ওয়ান্ট টু এনরিচ আওয়ার আইটি নলেজ, আমরা আমাদের তথ্য প্রযুক্তি জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই। আমাদের এই বাক্যটাও
হয়ে গেল। ওকে ফাইন, এবার আমরা কি করব? এইবার আমরা যাব আমাদের আরেকটা বাক্য আছে, সেখানে আমরা যাব। আরেকটা বাক্য কি আছে? আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে চাই। ভার্ব কোনটা? ভার্ব হলো তাল মিলিয়ে চলা, এটা হলো ভার্ব। কে তাল মিলিয়ে চলবে? আমরা, এটা হলো সাবজেক্ট। ওকে, বাকিটা হলো ভার্বের পরের অংশ, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অবজেক্ট, যাই বলে। তাহলে আমরা সাবজেক্ট পেলে আর ভার্ব পেলে বাকিটা নিয়ে টেনশন হয় না। একটু মনোযোগ দিয়ে আগে বোঝেন। ধরেন আপনি লেখার সময় পাচ্ছেন না, আগে কথা শোনেন, পুরোটা বোঝেন। বোঝা শেষ হলে আমি সরে দাঁড়াবো, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে খাতায় তুলবেন। এতে কি হবে? আপনার বুঝতে অনেক সহজ হবে। যাদের হাতের লেখা একটু স্লো গতির, হ্যাঁ, সেগুলো এভাবে করবেন। যা কিছু সামনে বড়, হ্যাঁ, রাইট। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, উই। এবার ভার্ব আসেন। ভার্ব কোনটা? ভার্ব হলো তাল মিলিয়ে চলতে চাই। তাহলে এই যে কয়েকটা শব্দ মিলে ভার্ব মানে ফ্রেজ, পেছন থেকে লিখতে হবে। আবার ধরেন চাওয়ার জন্য ওয়ান্ট, চাই। এবার চলতে, তে, টু। এবার কিপ পেস, কিপ পেস। আপনাকে কিপ পেসই লিখতে হবে এমন কিছু কথা নাই, আপনি এখানে ব্যালেন্সও লিখতে পারেন। আচ্ছা, তাল মিলিয়ে। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার বাকি যে অংশটুকু আছে সেটাকে আপনি কোন দিক থেকে অনুবাদ করবেন যেন? পেছন থেকে। সাবজেক্ট ভার্ব বাদে বাকি যা থাকে সেগুলো তো পেছন দিক থেকে অনুবাদ হবে। তো পেছনের শব্দটা কি? উইথ। তাহলে আমি উইথ, সাথের ইংলিশ কি হবে? উইথ, দিলাম উইথ। পেছনের শব্দটি সাথে, যার ইংলিশ হলো উইথ। এবার কিসের সাথে? চতুর্থ শিল্প বিপ্লব, দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অনেকেই বলেন, স্যার আপনি এখানে দাটা কেন দিলেন? ভাই, ফোর্থ দ্বারা কি বোঝায়? একটা ক্রমবাচক সংখ্যা, নির্দিষ্ট একটা ঘটনা, তো দাতে দিতেই হবে। দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে। বাহ, এই বাক্যটা আমাদের হয়ে গেল যে উই ওয়ান্ট টু কিপ পেস উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে চাই, এটা আমাদের হয়ে গেল। এবার আসি আমার পরের বাক্যে কি বলছে? আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই। যারা ক্লাসের শুরু থেকে আছেন, এখন কিন্তু একটা শয়তান এসে আপনাকে একটা চাপ প্রয়োগ করতে পারে। কি চাপ? বলতে পারে, এই অনেকক্ষণ ধরেই তো আসো, আর কত? ওদিকে দেখো না, অনেক কিছু ভাইরাল হয়ে যাচ্ছে, সেগুলো একটু দেখো, এই ক্লাসে আর কতক্ষণ? যারা শিখতে চান তারা শয়তানকে তাড়ানোর দোয়া পাঠ করেন, কিংবা কিছু একটা করেন যেন শয়তান দূরে সরে যায়। আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে। দেশের ঘটনা, ভাইরাল ঘটনা এ দেখে আপনার কি লাভ? আপনি নিজে কি, ওইটা আগে ভাবেন। নিজের আগে সমৃদ্ধ করতে হবে, তারপর না আপনি আপনার পরিবার নিয়ে ভাববেন, প্রতিবেশী নিয়ে ভাববেন, এরপর আপনি দেশ নিয়ে ভাববেন। আপনি নিজেই যদি পারফেক্ট না হন, আপনি দেশের জন্য কি করবেন? দেশের জন্য কিছু করতে গেলে আগে নিজে পারফেক্ট হইতে হবে। কিন্তু একটা শ্রেণী, কিছু সংখ্যক মানুষ এটা বুঝে না। ওরা মনে করে ওরা কিছু ছাড়াই শুধু ফেসবুকে কমেন্ট করে দেশকে উদ্ধার করে দিয়ে দেশপ্রেমিক হবে। নট পসিবল। আগে নিজের একটা ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। অনেক ধরনের যোগ্যতা থাকতে পারে। তারপর আপনি দেশপ্রেমিক হলে সেটা দেশের জন্য কাজে লাগবে। আমি ভুল বললাম? তাহলে আমার পরের বাক্যটা কি আছে? আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই। এখানে সাবজেক্ট কে? আমরা, উই। এবার ভার্ব কি? চাই। শুধু চাই না, টিকিয়ে রাখতে চাই, এটা পুরোটাই ভার্ব। ফ্রেজ পেছন থেকে, উই ওয়ান্ট টু। টিকিয়ে রাখার জন্য অনেক ওয়ার্ড লেখা যায়, আমি সাস্টেইন দিলাম। সাস্টেইন, টিকিয়ে রাখতে চাই কি? আমাদের অস্তিত্বকে, আওয়ার এক্সিস্টেন্স। আমাদের তিনটা বাক্য মোটামুটি হয়ে গেল। We are using artificial intelligence. We want to enrich our IT knowledge. We want to keep pace with the fourth industrial revolution. We want to sustain our existence. এই যে আমি এখানে বাক্য লিখেছি কয়টা ভাই? 1 2 3 4, চারটা বাক্য। সত্যি বলতে এই যে চারটা বাক্য আমি লিখেছি আলাদা আলাদা করে, এটা কারা লিখবে? যারা প্রাইমারি লেভেলের রাইটার তারা এভাবে ছোট ছোট বাক্যে মনের ভাব প্রকাশ করে। বাট যারা অ্যাডভান্স রাইটার
তারা কি করে, তারা এক বাক্যের মধ্যে অনেক কিছু চমৎকার ভাবে বলে দিতে পারে। সো ডিসিশন ইজ ইয়ার্স। আপনি সারা জীবন এলিমেন্টারি লেভেলের রাইটার হতে চান নাকি আপনি অ্যাডভান্স রাইটার হতে চান? আপনারা আসলে কি হতে চান, প্রাইমারি লেভেল রাইটার অর অ্যাডভান্স রাইটার? আপনারা কোনটা হতে চান আমাকে একটু কমেন্ট বক্সে জানান। যদি আপনি প্রাইমারি লেভেলের রাইটার হয়েই থাকতে চান তাহলে আপনার জন্য ক্লাস এখানেই শেষ। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের রাইটার হতে চান তাহলে আপনার জন্য আরো আধা ঘন্টা আছে বাকি। খেয়াল করেন, এই বাক্যটাকে আমরা একটা বাক্যে রূপান্তর করব। মনোযোগ দিয়ে কথা শুনেন। আচ্ছা ভাই, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন ব্যবহার করতেছি? উদ্দেশ্য তো একটা আছেই। কি সেটা? উদ্দেশ্যটা হলো আমরা আমাদের আইটি নলেজটা বাড়াতে চাই। ঠিক কিনা? ঠিক না? ঠিক। একটু আগে আমরা কি পড়েছিলাম যে একটা কাজের পেছনে আর একটা উদ্দেশ্য থাকলে, দ্যাট মিনস উদ্দেশ্য বুঝালে আমার জন্য কি প্রয়োগ করি? শুধু আমাকে একটু কমেন্টে জানান, তাহলে বুঝবো মনোযোগ ছিল। একটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকলে আমরা কিসের প্রয়োগ করি? পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি জেরান্ড? কি আমরা কি প্রয়োগ করি প্লিজ জানাবেন একটু। সবাই অ্যাডভান্স রাইটার হতে চায়, আল্লাহ প্রত্যেকের মনের আশা কবুল করে দাও মাবুদ, আমিন আমিন আমিন। আচ্ছা, সবাই অ্যাডভান্স লেভেল রাইটার হতে চায়, ফাইন, সবাই হতে চায়। সব সরল বাক্য, তাই অনুবাদ সহজ, জটিল বাক্য আসলেই মাথা গরম হয়ে যায় অনুবাদে। মাথা গরম করা যাবে না রনি মজুমদার, মাথা গরম হতে দেয়া যাবে না। মাথা গরমের জন্য একটা ঔষধ আছে, সেটা হলো ধৈর্য। ধৈর্য প্রয়োগ করেন এখানে। তাহলে উদ্দেশ্য থাকলে আমরা ইনফিনিটিভ প্রয়োগ করি, ভুলে গেছেন? তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন ব্যবহার করি? একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আইটি নলেজ সমৃদ্ধ করা। আর আমরা ক্লাসের শুরুতেই পড়ছিলাম যে কোনো কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকলে আমরা টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ প্রয়োগ করি। এই মনে আছে? মনে আছে? আছে। তাহলে আমি কি করব? এই বাক্যটার সাথে এই বাক্যটাকে আমি কোলাবোরেট করে দেব, যুক্ত করে দেব। আমার এই উইটার প্রয়োজন নেই, এই ওয়ান্টেরও প্রয়োজন নেই। তাহলে কি হলো বাক্যটা? উই আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু এনরিচ আওয়ার আইটি নলেজ। কি হয়েছে না? আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি আমাদের আইটি নলেজকে সমৃদ্ধ করতে। বাক্য ছিল দুইটা, হয়ে গেল কয়টা? একটা। এবার আমরা এটার সাথে ওটাকে কানেক্ট করে দিব। দেখি তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি কেন? আমাদের আইটি নলেজটাকে সমৃদ্ধ করার জন্য। ফাইন। আচ্ছা, এখন আইটি নলেজটা আমরা কেন সমৃদ্ধ করব? কেন ভাই তোমার আইটি নলেজ সমৃদ্ধ করতে হবে কেন? আমার কেন করতে হবে? উদ্দেশ্য তো একটা আছে। উদ্দেশ্যটা হলো আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে চাই। ঠিক কি না? ঠিক। তাহলে এখানেও একটা উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্য মানেই কি? ইনফিনিটিভ। তাহলে এখানেও আমি এই উই আর ওয়ানটাকে বাদ দিতে পারি। তাহলে এখন তিনটা বাক্য মিলে একটা হয়ে গেল কিন্তু। উই আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স to enrich our IT knowledge to keep pace with the fourth industrial revolution. হয়েছে কিনা? হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এটার সাথে ওটাকে যুক্ত করে দিব। আচ্ছা, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে চাই কেন? কেন কেন চাই? উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো আছে। উদ্দেশ্য হলো আমরা যেন টিকে থাকতে পারি, টিকে থাকতে যেন পারি, এটা উদ্দেশ্য। আর উদ্দেশ্য মানে কি? ইনফিনিটিভ। তাহলে আমি এখানেও এই উই আর ওয়ান্টকে বাদ দিতে পারি। ওয়াও, সুন্দরটা সেন্টেন্স হলো না? এই তালি দিবেন না? ও কমেন্ট বক্সে তালি দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, তাহলে উই আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স to enrich our IT knowledge to keep pace with the fourth industrial revolution to sustain our existence. কি সুন্দর একটা বাক্য। হ্যাঁ, আমি নিজে অনেক খুশি। আমি এই জন্য খুশি, আমার কাছে মনে হচ্ছে আগে কি চারটা বাক্য লিখছিলাম তার থেকে আমার এই বাক্যটা কত সুন্দর হলো না? সুন্দর হয়ে গেল। তাহলে আমি এগুলোকে কেটে দিলাম। যাদেরকে আমার জীবনে প্রয়োজন নেই তাদেরকে রেখে কি লাভ বলো? যাকে আমার জীবনে বড্ড প্রয়োজন, যে আমার জার্নিকে সংক্ষিপ্ত করে দিতে পারে, যে আমার অনেক পরিশ্রমকে কমিয়ে দিতে পারে, তাকেই তো আমার জীবনে প্রয়োজন। ঠিক কিনা? হ্যাঁ, তাকে রেখেছি। আর যারা আমার জার্নিকে অযাচিত অকারণেই লং করে দিয়েছে তাদেরকে আমি কেটে দিয়েছি। ফলাফল কি? মেদ ফ্যাট কমে গিয়ে আমি একটা স্লিম ফিগারে চলে আসছি। আসলেও কিন্তু তাই। কি বলেন? স্লিম হয়েছি না আগের থেকে? আগে মোটাসোটা বেশি ছিলাম, কিন্তু একটু স্লিম হয়ে গেছি।
আচ্ছা, তো আমার সুন্দর একটা বাক্য হলো, we are using artificial intelligence to enrich our IT knowledge to keep pace with the fourth industrial revolution to sustain our existence. এবার আসেন, আপনাদেরকে আমি এখানে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার একটা কৌশল শিখাই। আমরা ইংলিশ থেকে বাংলা অনুবাদ করব কিভাবে? সূত্র একটাই সূত্র। যে কোনো ইংলিশ সেন্টেন্সকে বাংলা অনুবাদ করতে গেলে আগে সাবজেক্ট এর বাংলা করবেন। কার বাংলা? সাবজেক্টের। তারপর অবজেক্ট এর বাংলা করবেন। অবজেক্ট মানে ভার্বের পরের অংশটাকে ধরে নেবেন, এরপর আপনি ভার্ব নেবেন। কি বলছি? আগে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর আপনি কি নেবেন? ভার্ব। আর এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বাদেও যদি বাড়তি কোনো অংশ থাকে সেটাকে আপনি মানে এক্সটেনশনটাকে আপনি শুরুতেও বসাতে পারেন, শেষেও বসাতে পারেন। আরেকবার মনোযোগ দেন, যে কোনো ইংলিশ সেন্টেন্সকে যদি বাংলায় অনুবাদ করেন তাহলে প্রথমে সাবজেক্টের বাংলাটা নেবেন, তারপর ভার্ব না, তারপর অবজেক্টের বাংলা নেবেন, এরপর আপনি ভার্বের বাংলা নেবেন। এই তিনটা বাদে যদি আর কোনো বাড়তি অংশ থাকে ওইটা আপনি বাক্যের শুরুতেও লিখতে পারেন, শেষেও লিখতে পারেন। তাহলে দেখি আমরা এই বাক্যে কি কি আছে। আমার এই বাক্যের সাবজেক্টকে ওই, ভার্বকে আর ইউজিং, অবজেক্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাড়তি অংশ কোনটা? এই টু থেকে শুরু করে এই পর্যন্ত। এখন কি করবেন? বাড়তি অংশ আগে নেবেন না পরে নেবেন? আগেই নেই, দেখি কেমন হয়। আমি বাড়তি অংশটা অনুবাদ করব। আমি তো বলেছি যে কোনো অতিরিক্ত অংশ যদি অনুবাদ করেন, সেটা বাংলা থেকে ইংলিশ অনুবাদ করেন কিংবা ইংলিশ থেকেই বাংলা অনুবাদ করেন, যে কোনো ফ্রেজকে, যে কোনো অতিরিক্ত অংশকে অনুবাদ করার একটাই নিয়ম, পেছন দিক থেকে অনুবাদ করবেন। চলেন শুরু করি। তাহলে পেছনের পার্ট বাই পার্ট। টু সাস্টেইন আওয়ার এক্সিস্টেন্স, আমি কি লিখবো? টু সাস্টেইন আওয়ার এক্সিস্টেন্স এর বাংলা লিখবো আমি যে আমাদের অস্তিত্বকে, খেয়াল করেন, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বা রাখতে। এবার তার আগের পার্টটা কি? পার্ট বাই পার্ট। এবার এর আগের পার্টটুকু হলো টু কিপ পেস উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে, শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে, তাল মিলিয়ে চলতে। ওকে, এবার এর আগের পার্টটা কি আছে দেখেন, টু এনরিচ আওয়ার আইটি নলেজ, আমাদের তথ্য প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করার লক্ষ্যে, একটু ভিন্ন করে দিলাম, সমৃদ্ধ করার লক্ষ্যে। লক্ষ্যে আমার অতিরিক্ত অংশ লেখা শেষ। এখন আমি কি নিব? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে উই, আমরা, আমি নিলাম আমরা। এবার কি? ভার্ব না, অবজেক্ট। অবজেক্ট কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার ভার্ব কি? আর ইউজিং, মানে ব্যবহার করছি। আমার বাংলা হাতের লেখা অনেক সুন্দর, আমি জানি। দেখেন অনুবাদ হয়ে গেল। আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে, আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি। ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা আরো অনেক সহজ, আরো অনেক মজার। ক্লাসগুলোতে আমরা আরো আলোচনা করব। ওহ, থ্যাংক ইউ। এখন পর্যন্ত যে 69 জন ক্লাসে জয়েন করছে, এটা দেখে তো কি বলবো যে আই কান্ট বিলিভ মাই আই। এখন পর্যন্ত 68, 69 অনেকেই উপস্থিত আছে, বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। পাও। আচ্ছা, তাহলে এইবার আমরা পরের বাক্যে চলে যাই। আপনারা যদি চান তাহলে আমি পরের বাক্যে আর কি যাব। হ্যাঁ, আপনারা না চাইলে আমি যাব না। আপনারা আমাকে একটু জানান যে আপনারা ক্লাসটা এনজয় করতেছেন কি না, আমাকে একটু জানাবেন। কারা কারা চাচ্ছেন আমি পরের বাক্যে চলে যাই? কারা চাচ্ছেন? যারা চাচ্ছেন, যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন, তাদেরকে বলবো অবশ্যই একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের টাইম লাইনে। হ্যাঁ, শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, পরের বাক্যটা দেখেন, আরো অনেক সুন্দর।
আমার তো ক্লাসটা ছাড়তে ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে আমি ক্লাসটা রাত 12টা বেজে যাক, 1টা বেজে যাক, 2টা বেজে যাক, আমি ক্লাস নিয়েই যাই। আমি কিন্তু অসুস্থ, হ্যাঁ, আমার জ্বর ঠান্ডা 2 দিন ধরে চলছে, কিন্তু মনে হচ্ছে না। কারণটা কি? কারণটা এই যে একটা ক্লাসের মধ্যে একটা ভালোবাসা আছে। আপনার যখন কোনো কাজের প্রতি একটা ভালোবাসা থাকবে, একটা টান থাকবে, একটা দরদ থাকবে, বিশ্বাস করেন ভাই, আপনার সেটা শিখতে কষ্ট হবে না, সেটা করতে কষ্ট হবে না। বাট যখনই আপনি বাধ্য হয়ে জোর করে ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন, আপনার আরামের কাজটাও বেরামের, কষ্টের মনে হবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। আচ্ছা, অনেকেই চাচ্ছেন, সাবাস, অন্তত 10 জন যেহেতু চাচ্ছে হলেও আমি অবশ্যই নিব। কারণ হচ্ছে আমি যাদেরকে শেখাতে চাই এরকম সংখ্যায় 2 জন থাকলেই চলে, ব্যাপার না। সমুদ্র অর্থনীতি সমুদ্রের জলরাশি, সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র তল এবং উপকূলকে কেন্দ্র করে গড়ে ওঠে। একদম ভয় পাবেন না, আমি একটা পরামর্শ দিই। এখন কিছু লিখবেন না, পুরো বাক্যটা আমি বোর্ডে লিখি, আমি সরে দাঁড়াবো, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, পরে খাতায় তুলবেন। তাতে কি হবে? আপনার 100% কনসেন্ট্রেশনটা ঠিক থাকবে বোর্ডের দিকে। সেটা কিন্তু ভালো, পরামর্শটা কাজে লাগান। তাহলে আমার এখানে কি আছে? সমুদ্র অর্থনীতি সমুদ্রের জলরাশি, সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র তল এবং উপকূলকে কেন্দ্র করে গড়ে ওঠে। আমরা যে কোনো বাক্য লিখতে গেলে সবার আগে আমরা বাক্যের ভার্ব খুঁজে বের করব। থ্যাংক ইউ ফোরকান উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরশাদ সরকার লিখছে, স্যার কমেন্টের আনসার প্লিজ। কমেন্টে আরশাদ সরকার কি যে লিখেছিলেন, কোথায় যে লিখেছিলেন, বাট ক্লাস করিনি আমি, অ্যাডমিন হয়েছে বাট ক্লাসে ফার্স্ট 1-2টা ক্লাস করেছিলাম, বাট এরপর আমি কন্টিনিউ করতে পারিনি। এখন আমি কিভাবে ক্লাসগুলো? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এখন কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দেন। কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দেন, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, সত্যি বলছি। আজকে ক্লাস করলে আপনার যেগুলো মিস হয়েছে সেগুলো কোনোটার প্রয়োজন নেই, শুধু কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দেন ভাই। তাহলে আমার প্রথম বাক্যে ভার্ব কোনটা? আমার টার্গেট হচ্ছে এখন এখান থেকে এইটুক পর্যন্ত অনুবাদ করা, হ্যাঁ। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো গড়ে ওঠে। আচ্ছা, গড়ে ওঠে, এটা হলো ভার্ব। কে গড়ে ওঠে? উত্তর হলো সমুদ্র অর্থনীতি, এটা হলো আমার সাবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। ওকে, সমুদ্র অর্থনীতি গড়ে ওঠে, ফাইন। কোথায় গড়ে ওঠে? সমুদ্রের জলরাশি, সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র তল, উপকূলকে কেন্দ্র করে। এটা আমরা পরে দেখব। আমার কথা আগে সাবজেক্ট আর ভার্ব নেই, ঠিক আছে? এটাকে প্যাসিভও করা যাবে, আমরা অ্যাক্টিভই করতে পারবো। সাবজেক্টকে সমুদ্র অর্থনীতি, একটু ধৈর্য নিয়ে প্লিজ দেখবেন। আমি লিখলাম ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি, সমুদ্র অর্থনীতি, মেরিন ইকোনমি, ব্লু ইকোনমি একই কথা। এবার ভার্ব কি? গড়ে ওঠা। আসলে গড়ে ওঠা মানে কি? তৈরি হওয়া। আপনি ক্রিয়েটও লিখতে পারেন, বিল্ডও লিখতে পারেন, আবার গ্রো লিখতে পারেন। যেহেতু সে গড়ে ওঠে, নিজে নিজে হয়, আমরা যেমন গড়ে উঠি, আমরা বড় হই, তাহলে কি লিখি? গ্রো। তাহলে আমি এখানে গ্রোস আপ লিখব। প্রশ্ন হলো আপনি আপ কেন দিলেন? আসলে শুধু গ্রো মানে জন্মানো, সৃষ্টি হওয়া, বড় হওয়া, এই টাইপের। গ্রোর সাথে আপ যোগ করলে যেটা হয় সেটা পরিপক্ক হওয়াকে বোঝায়। একটা সমুদ্র অর্থনীতি শুধু সৃষ্টি হয় না, বরং ডে বাই ডে অর্থনীতি কিন্তু উন্নত হয়। এই জন্য আমি এখানে গ্রো না দিয়ে কি দিলাম? গ্রো আপ। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দাদা রূপেন চ্যাটার্জি দাদা কমেন্ট করেছে যে আমার সৌভাগ্য দাদা, আপনি আমাদেরকে আগের মতো পরপর ভাবেন কিনা জানি না আমি, আমরা কিন্তু আপনাকে ভালোবাসি। আই নিড আইএলটিএস কোর্স। আইএলটিএস এর জন্য আপনি অবশ্যই নক করবেন আমাদেরকে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, নক করবেন। তাহলে আমার সাবজেক্ট ব্লু ইকোনমি, ভার্ব হলো গ্রোস আপ, গড়ে ওঠে। সাবজেক্ট যখন আপনি পেয়ে যাবেন, ভার্ব যখন পেয়ে যাবেন, বাদ বাকি যা আছে সেগুলো নিয়ে আপনি আর ভাবতে যাবেন না। ধরে নেবেন রুবেল রানা বলেছে সাবজেক্ট ভার্ব নেওয়ার পর বাদ বাকি যা কিছু থাকে ওটার নাম অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্ব অফ ম্যানার নাকি টাইম নাকি প্লেস নাকি রিজন, কিচ্ছু ভাবার দরকার নেই। সাবজেক্ট নেবেন, ভার্ব নেবেন, বাদ বাকি যা আছে পেছন দিক থেকে অনুবাদ করবেন। কথা ক্লিয়ার? তাহলে আমার পেছনের পার্টটা কি বলেন? কেন্দ্র করে অনেক কিছু লেখা যায়। সেন্টারিং, কেন্দ্র করে, বেসড অন, অনেক কিছু লিখতে পারেন। তাহলে আমি লিখলাম যে বেসড অন, অথবা আমি লিখতে পারি
সেন্টারিং, অথবা আমি লিখতে পারি ফোকাসিং অন। অনেক কিছু লেখা যেতে পারে, এগুলোর যে কোনো একটা নিতে পারেন। এবার কাকে কাকে কেন্দ্র করে? সমুদ্রের জলরাশিকে কেন্দ্র করে। আর কাকে কেন্দ্র করে? সমুদ্র পৃষ্ঠকে কেন্দ্র করে। আর কাকে? সমুদ্র তলকে। আর কাকে? উপকূলকে। আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব বাদে বাকি যা থাকে আপনি পেছন থেকে অনুবাদ করবেন, কথা সত্য, কিন্তু সিকোয়েন্স মেনটেন করবেন। মানে কি? মানে যার কথা আগে বলছে তার ইংলিশটা আপনি আগে লিখবেন। তাহলে প্রথমে কাকে কেন্দ্র করে বলছে? সমুদ্রের জলরাশি। জাস্ট আপনি সি ওয়াটার লিখেন, এখানে রাশির জন্য আর কিছু লিখতে হবে না। আপনি চাইলে ভালোবেসে একটা নান্দনিক করতে গিয়ে আপনি ব্লু ওয়াটারও লিখতে পারেন। কেন? সমুদ্রের পানি নীল পানি, সেদিক থেকে ব্লু ওয়াটারও বলা যেতে পারে। ব্লু ইকোনমি বলা গেলে ব্লু ওয়াটারও বলা যাবে। আচ্ছা, সমুদ্রের জলরাশি। এবার আসেন কমা চিহ্ন দিয়ে সমুদ্র পৃষ্ঠ, সমুদ্রের উপরিভাগ, তার মানে আমি লিখব সি সারফেস, সমুদ্র পৃষ্ঠ। এবার আসেন সমুদ্র তল, তার মানে সি বেড, সমুদ্র তল। না না, বারবার সি এখানে লিখতে হবে, দরকার আছে। সমুদ্র তল এবং উপকূলকে, অ্যান্ড শোরলাইনস, উপকূলকে কেন্দ্র করে। দেখেন আমার কি সুন্দর একটা বাক্য হলো, সাবজেক্ট ব্লু ইকোনমি, ভার্ব গ্রোজ আপ, বাকিটা ভার্বের পরবর্তী অংশ। তাহলে ব্লু ইকোনমি গ্রোজ আপ বেসড অন অর সেন্টারিং অর ফোকাসিং অন সি ওয়াটার, সি সারফেস, সি বেড অ্যান্ড শোরলাইনস। হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন কি বলছে, সমুদ্র অর্থনীতি উপকূল অঞ্চলগুলোকে সমৃদ্ধ করতেছে। ওকে, এটা আরেকটা বাক্য। এবার আমরা এটা লিখবো, সমুদ্র অর্থনীতি উপকূল অঞ্চলগুলোকে সমৃদ্ধ করতেছে। আপনাদের মনোযোগ কিন্তু আগের থেকে 50% কমে গেছে। আমি ঠিক বলছি? একদম ঠিক। মনোযোগ বাড়ায় দেন, মনোযোগ দেন। সমুদ্র অর্থনীতি উপকূল অঞ্চলগুলোকে সমৃদ্ধ করতেছে। এই বাক্যে ভার্ব কোনটা? সমৃদ্ধ করতেছে, ভার্ব। কাকে সমৃদ্ধ করতেছে? উপকূল অঞ্চলগুলোকে, এটা হলো অবজেক্ট। কে সমৃদ্ধ করতেছে? সমুদ্র অর্থনীতি, এটা হলো সাবজেক্ট। তাহলে আমি আবার এই বাক্যটা লিখতে যাব, খেয়াল করেন, আমি আবার লিখতে যাব বাক্যটা। আমার সাবজেক্টকে সমুদ্র অর্থনীতি, আমি আবার লিখলাম ব্লু ইকোনমি। দেখে যান ধৈর্য নিয়ে, সমুদ্র অর্থনীতি। ওকে, এবার ভার্ব কোনটা সমৃদ্ধ করতেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ এনরিচিং। যদি এটা কন্টিনিউয়াস না করলেও চলে, সমৃদ্ধ করতেছে। অবজেক্ট, কাকে সমৃদ্ধ করতেছে? উপকূল অঞ্চলগুলোকে, কোস্টাল রিজিয়নস, উপকূল অঞ্চলগুলোকে। ভাবতে পারেন এগুলো তো ওয়ার্ড মিনিং আমি জানি না, আপনাদের জন্য আজকে ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে, আপনি জানবেন। একটু ধৈর্য নিয়ে দেখেন। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে ব্লু ইকোনমি, ভার্ব ইজ এনরিচিং, অবজেক্ট কোস্টাল রিজিয়নস। এইটুকু আমার হয়ে গেল। পরের বাক্যে কি বলছে? উপকূল অঞ্চলগুলো প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করে। এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো উৎপাদন করে। কে উৎপাদন করে? উপকূল অঞ্চলগুলো, এটা হলো সাবজেক্ট। কি উৎপাদন করে? প্রচুর পরিমাণে ফসল, এটা হলো অবজেক্ট। কান টানলে মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্টও আসে, অবজেক্টও আসে। জাস্ট ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। কে কারা সাবজেক্ট, কি কাকে অবজেক্ট। কে কারা সাবজেক্ট, কি কাকে অবজেক্ট। বাট এটা কোনো সাংবিধানিক নিয়ম বা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা না, এটা একটা সাধারণ নিয়ম, পরিবর্তন হতেই পারে। তাহলে আমার ভার্বটা হচ্ছে এখানে উৎপাদন করে। কে উৎপাদন করে? উপকূল অঞ্চলগুলো। অবজেক্টকে প্রচুর পরিমাণে ফসল। তাহলে আমি আগে সাবজেক্ট নিব, উপকূল অঞ্চলগুলো। আমি আবার লিখব কোস্টাল রিজিয়নস, উপকূল অঞ্চলগুলো। ভার্ব কোনটা? উৎপাদন করে। তাহলে আমি কি লিখব? প্রডিউস, উৎপাদন করে। কি উৎপাদন করে? প্রচুর পরিমাণে ফসল। আ প্লান্টি অফ বা লট অফ, আ প্লান্টি অফ ক্রপস, প্রচুর পরিমাণে ফসল। এটা হয়ে গেল। এবার পরের বাক্যে আসেন, ওই অঞ্চলের কৃষকরা সেই ফসল ফলায়। ভার্ব কোনটা? ফলায়।
কি ফলায়? সেই ফসল অবজেক্ট। কে ফলায়? ওই অঞ্চলের কৃষকরা। এটা হলো সাবজেক্ট। তাহলে ভার্ব হচ্ছে ফলায়, কে ফলায়, ওই অঞ্চলের কৃষকরা, এটা হলো সাবজেক্ট। কি ফলায়? সেই ফসল, এটা হলো অবজেক্ট। জানেন তো? শেষ ভালো যার, সব ভালো তার। লাইভের শুরু থেকে যারা আছেন তাদেরকে বলবো শেষটা আরো 3-4 গুণ বেশি মনোযোগ দিয়ে দেখেন। এখন কতজন উপস্থিতি আছেন? উপস্থিতি আস্তে আস্তে কমে গেলে, মনোযোগ না দিলে এই ক্লাস করে কোনো লাভ হবে না। ওকে, ভার্ব ফলায়, কে ফলায়? ওই অঞ্চলের কৃষকরা। তাহলে এটা আমার সাবজেক্ট। সাবজেক্টটা সাইজে বড়, বলেছি তো যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। আর কতবার বলবো বলো? যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে সেই অঞ্চলের কৃষকরা। তাহলে দা কৃষক, দা ফার্মার্স, আচ্ছা, অফ দোজ রিজিয়নস, মানে ওই উপকূল অঞ্চলের কৃষকরা, ওই অঞ্চলের কৃষকরা। সাবজেক্ট পাইলাম। এবার ভার্ব কোনটা? ফলায়। ফলায়ের অনেক ইংলিশ হয়, তাহলে আমি লিখলাম কাল্টিভেট। আপনি গ্রো লিখতে পারেন, আমি লিখলাম কাল্টিভেট, চাষ করে বা ফলায়। আচ্ছা, এবার কি ফলায়? আচ্ছা, সেই ফসল, দোজ ক্রপস। ওকে, মোটামুটি আমরা 4টা বাক্য লিখছি। এখন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন সিঙ্গেল সেন্টেন্স গুলো পরবর্তীতে বোঝার জন্য। এবার আমি এই সেন্টেন্সটাকে একটা সেন্টেন্সে রূপান্তর করব, যদি আপনাদের ধৈর্য থাকে। যারা স্পোকেন ইংলিশের জন্য আমার নাম্বারে ফোন দিচ্ছেন, আমার পরিচিত যারা আছেন, তাদেরকে বলবো আমার নাম্বারে ফোন দিয়ে না। আমি যদি লাইভে আসি তাহলে আমি তো কথা বলতে পারবো না। আপনারা দেখেন স্ক্রিনে যে নাম্বারটা আছে 01605299524, দয়া করে আপনারা এই নাম্বারে ফোন করেন। এটা কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার। যারা আমাকে ফোন দিচ্ছেন তাদেরকে বলি যে আমি এই মুহূর্তে তো কথা বলতে পারবো না, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার, তার সাথে কথা বলে কোর্স ফি, টাইম, শিডিউল সবকিছু জেনে নেন। আচ্ছা, এবার তাহলে আমরা এটাকে এক সেন্টেন্সে রূপান্তর করব। সবাই রেডি তো? সবাই রেডি? মনোযোগ দিয়ে দেখবেন। এগুলো হচ্ছে হাতের কাজ। হ্যাঁ, অনুবাদটা হচ্ছে আর্ট, একটা শিল্প। আর শিল্প হলো একটা হাতের কাজ। এটা পর্যবেক্ষণ করতে হয়, এটা মুখস্থ করা যায় না। হাতের কাজটা ভালো করে দেখেন। প্রথম বাক্যে কি বলছে? প্রথম বাক্যে বলছে যে কি বলছে? ব্লু ইকোনমি গ্রোস আপ বেসড অন সি ওয়াটার, সি সারফেস, সি বেড অ্যান্ড শোর লাইন্স। এগুলোকে কেন্দ্র করে, ভিত্তি করে সমুদ্র অর্থনীতি গড়ে ওঠে। খুবই ভালো কথা। আচ্ছা, এবার পরের বাক্যে কি বলছে? ব্লু ইকোনমি ইজ এনরিচিং কোস্টাল রিজিয়নস। প্রথম বাক্যের সাবজেক্ট ব্লু ইকোনমি, দ্বিতীয় বাক্যের সাবজেক্টও কি বলেন? ব্লু ইকোনমি, ঠিক কিনা? একই সাবজেক্ট। তাহলে আমি যদি ভাবি যে আমি এই বাক্যটাকে, খেয়াল করেন, আমি এই বাক্যটাকে এখানে না রেখে আমি এই ব্লু ইকোনমির পাশে ঢুকাই দেই, কেমন হয়? মানে বুঝে নেই, তাই তো? আচ্ছা, আমি আপনাদের লিখে দেখাচ্ছি। আমি চাচ্ছি এই প্রথম বাক্যটা আর দ্বিতীয় বাক্যটা মিলে আমি একটা বাক্যই বানাবো। কিভাবে সম্ভব? খেয়াল করেন, জাস্ট মনোযোগ দিবেন, আমি আপনাকে বুঝাবোই ইনশাল্লাহ। খেয়াল করেন কিভাবে সম্ভব। সম্ভব এভাবে, আমি আগে প্রথম বাক্যের সাবজেক্টটা নিলাম ব্লু ইকোনমি, লিখলাম। খেয়াল করেন, আপনাদের মনে আছে আমি এর আগের বাক্যগুলোতে দেখাইছিলাম যে নাউনের পাশে একটা ভার্ব আইএনজি কিংবা একটা V3 যোগ করে নাউনের অবস্থাটা বা পরিবেশটা বা পরিস্থিতিটা আরো বৃদ্ধি করছিলাম, মনে আছে না? আছে। সেই ব্লু ইকোনমি, আমি এই বাক্যটাই লিখবো, ব্লু ইকোনমি গ্রোস আপ ডট ডট ডট। তার আগে আমি ব্লু ইকোনমি সম্পর্কে আরো কিছু তথ্য এখানে যোগ করে দিব। মানে এই ভার্ব লেখার আগে আমি এই নাউনের পাশে আরো কিছু তথ্য যোগ করব। কোন তথ্য যোগ করব? এই যে এই তথ্যটা এখানে যে বলছে ব্লু ইকোনমি যে কিনা উপকূল অঞ্চলকে সমৃদ্ধ করতেছে। তাহলে আমি এই ব্লু ইকোনমি বাদ দিয়ে, ইস্টটাকে বাদ দিয়ে শুধু এই অংশটুকুকে নিয়ে আসব। মানে আমি এখানে লিখব এনরিচিং, এনরিচিং। কেন আইএনজি করলাম? কারণ আমি তো বলেছি যে নাউনের পাশে আপনি ভার্বটা বসাবেন যদি ওই নাউন
নিজেই কাজটা করে তাহলে আপনার ভার্ব আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল হবে, নিজে না করলে পাস্ট পার্টিসিপল হবে। এখন সমুদ্র অর্থনীতি তো ওই অঞ্চলগুলোকে সমৃদ্ধ করতেছে, ঠিক কি না? এই জন্য আমি লিখলাম এনরিচিং। তারপর যা আছে কোস্টাল রিজিয়নস। এখন এই ব্লু ইকোনমি, এনরিচিং, কোস্টাল রিজিয়নস, এই পুরো অংশটাই হয়ে গেল বাক্যের কি বলেন সাবজেক্ট। আসল সাবজেক্ট ব্লু ইকোনমি, তার পাশে আমি আলাদা করে একটা বাক্য লিখার চেয়ে সেই বাক্যের মূল বিষয়টুকু, মেসেজটুকু এখানে যোগ করে দিলাম ফ্রেজ হিসেবে। এখন আমার এই সাবজেক্টটা নেওয়া শেষ, আমি এখন ভার্ব থেকে যা আছে তাই লিখব। তাহলে আপনি এবার ধরে নেন যে, একটু মনোযোগ দেন, আমার জায়গা নাই এখানে তাই এইভাবে লিখতে হচ্ছে। আপনি এবার ধরে নেন এইখানের সাবজেক্টটা হচ্ছে এটা। তার মানে ব্লু ইকোনমি এনরিচিং কোস্টাল রিজিয়নস গ্রোস আপ বেসড অন সি ওয়াটার, সি সারফেস, সি বেড অ্যান্ড শোরলাইনস। তাহলে আমার দ্বিতীয় বাক্যটার কি আরো প্রয়োজন আছে ভাই? প্রয়োজন নাই। তাহলে আমি এই বাক্যটাকে একটু মুছে দিলাম, কারণ এই বাক্যটার তথ্য আমি সাবজেক্টের সাথেই যোগ করে দিয়েছি প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে। প্রেজেন্ট পার্টিসিপল কেন করছিলাম? কারণ যে ব্লু ইকোনমি সে নিজেই কিন্তু ওই এলাকাটাকে সমৃদ্ধ করতেছে। আর নাউনের পাশে ভার্ব বসাতে গিয়ে যদি মনে হয় নাউন নিজেই ওই কাজটা করে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে কি করে দিব যেন? প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে দিব। ওকে, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু মিলে একটা বাক্য হয়েছে। এবার আমি চাচ্ছি এই বাক্যটার সাথে আমি এটারও যোগ করে দিব। কিভাবে আমি যোগ করব? কিভাবে যোগ করব খেয়াল করেন, লিখে নিয়েছি কিভাবে আমি যোগ করব। এটার সাথে আমি এটাকে যোগ করে দেব, কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব আমি খেয়াল করেন। এখানে একটা বাক্য ছিল যে কোস্টাল রিজিয়নস, উপকূল অঞ্চলগুলো, উপকূল অঞ্চলগুলো কি করে? প্রডিউস করে। কি প্রডিউস করে? আ প্লান্টি অফ ক্রপস ছিল। আচ্ছা, উপকূল অঞ্চলগুলো কি করে? প্লান্টি অফ ক্রপস প্রডিউস করে। ঠিক আছে, এখানে কি আছে? শোরলাইন আছে না? শোরলাইন মানে কি বোঝাচ্ছে? মানে সেই উপকূল বা তীরবর্তী অঞ্চলকে বোঝাচ্ছে। তাহলে একই জিনিস তো, কোস্টাল রিজিয়ন যা বোঝাচ্ছে এই শোরলাইন তো তাই বোঝাচ্ছে। তাহলে আমি নতুন করে আর সাবজেক্টটা লেখার দরকার নেই, আমি শুধু এই নাউনের পাশে এই ভার্বটাকে পার্টিসিপল করে দিব। তাহলে আমি কি লিখবো এখন? প্রডিউসিং লিখবো নাকি প্রডিউসড লিখবো? আমি এখানে প্রডিউসড লিখবো। প্রশ্ন হলো কেন আইএনজি দিলাম না? কারণ উপকূল অঞ্চল বা নদীর তট সে কখনো ফসল নিজে ফলায় না, নিশ্চয় এটা কারো দ্বারা ফলানো হয়। আর আমি তো বলেছিলাম নাউনের পাশে ভার্ব বসালে আপনি প্রেজেন্ট পার্টিসিপল করবেন তখন যখন নাউন নিজেই কাজটা করবে, না করতে পারলে পাস্ট পার্টিসিপল। তো এই উপকূল বা তট সে তো নিজে ফসল ফলায় না, এই জন্য আমি পাস্ট পার্টিসিপল করলাম, প্রডিউসড আ প্লান্টি অফ ক্রপস। খেয়াল করেন, এবার আমি এর সাথে রেখে যোগ করে দিব। এবার বলছে দ্য ফার্মার্স অফ দোজ রিজিয়নস, উপকূল অঞ্চলের কৃষকরা কাল্টিভেট দোজ ক্রপ। তার মানে এই যে প্লান্টি অফ ক্রপ এটা কারা ফলায়? ওই অঞ্চলের কৃষকরা। তাহলে আমি কি করব? এটাকে আমি বাদ দিব, বাদ দিয়ে আমি জাস্ট এটার সাথে আমি যোগ করে দিব কাল্টিভেটটাকে এখানে নিয়ে আসবো। কাল্টিভেটকে নিয়ে আসলাম কাল্টিভেটেড। কেন? কারণ এই ফসল কখনো নিজে নিজেকে ফলায় না, এটা কারো দ্বারা ফলানো হয়। তাহলে কাল্টিভেটেড বাই দ্য ফার্মার্স অফ দোজ রিজিয়নস। আমি জানি এটা একটু কঠিন মনে হয়েছে, এটা কঠিন হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার এখানে জায়গা ছিল না লেখার, তাই আপনি কনফিউজড হয়ে গেছেন, কিন্তু বাক্যটা আসলে মোটেও কঠিন ছিল না। তাহলে আমরা কি লিখছি দেখি পুরো বাক্যটা। ব্লু ইকোনমি enriching coastal regions grows up based on sea water, sea surface, sea bed and shorelines, produced a plenty of crops cultivated by the farmers of those regions. অর্থটা কি হলো? যে ওই উপকূল অঞ্চলের কৃষকদের দ্বারা চাষ করা বা ফলানো প্রচুর পরিমাণ ফসল উৎপাদিত হয় যে উপকূল অঞ্চল, সেই উপকূল অঞ্চল, তারপর হচ্ছে আপনার সমুদ্রের নিম্নভাগ, উপরিভাগ, সমুদ্রের জলরাশি, এগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা সমুদ্র অর্থনীতি উপকূল অঞ্চলগুলোকে সমৃদ্ধ করতেছে।
বলা যায় না? যায়। এভাবে আমরা একটা বাক্য লিখতে পারি। আপনারা কি আছেন নাকি গেছেন? আছেন। আচ্ছা, এইবার আসেন আমরা আরো বাকি অংশটুকু একটু দেখে নেই। হ্যাঁ, বাকি অংশটুকু দেখে নেই। রাইট। এরপরে আপনাদের জন্য একটা আমি বাক্য রাখছি। প্রথমে তারা একটি গণ আন্দোলনের ডাক দিল, তারপর তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলো। তখন রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের সাথে একটা মিটিং পরিচালনা করছিলেন। রাষ্ট্রদূতরা এসেছিলেন নেপাল, ভুটান, চীন, মালদ্বীপ থেকে। এই বাক্যটা আলাদা আলাদা করে লেখার দরকার নেই, আমরা এখন একবারে লিখবো। কেন? কারণ দুইটা বাক্য প্র্যাকটিস করে আমাদের একটা জ্ঞান হয়ে গেছে। দেখি আমরা একবারে পারি কিনা। খেয়াল করেন, মনোযোগ দেন, মজা পাবেন। এখানে কি বলছে? প্রথমে তারা একটা আন্দোলনের ডাক দিচ্ছে। তাহলে এই ঘটনাটা আগে ঘটছে, রাষ্ট্রপতির সাথে দেখা করছে তারপরে। তাহলে যেটা আগে ঘটে, অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটাকে আমরা কি করতে পারি? পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি কিংবা পারফেক্ট পার্টিসিপলে লিখতে পারি, তাই না? তাহলে আমি এটা পারফেক্ট পার্টিসিপলে লিখব, যে হ্যাভিং কল্ড ফর আ mass revolution. তারা একটা গণ আন্দোলনের ডাক দেওয়ার পর, কল ফর হচ্ছে চাওয়া, ডাকা। আচ্ছা, ডাক দেওয়ার পর এই ঘটনাটা আগে ঘটছে, তাই আমি এটা পারফেক্ট পার্টিসিপল করলাম। যারা ক্লাসে শুরু থেকে ছিলেন তারা আশা করি বুঝে গেছেন। তাহলে এই ঘটনাটা আগে ঘটছে জন্য আমি এটা পারফেক্ট পার্টিসিপল করলাম। আগে হ্যাভিং লিখবো, তারপর আমি ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, তারপর আমি বাকি অংশ লিখবো। এবার আসেন, তারপর তারা কি করলো? দে সাবজেক্ট, তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলো। দে মেট দ্য প্রেসিডেন্ট, তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলো। খেয়াল করেন, এই বাক্যটা আমার হয়ে গেল। এই তারপর এই প্রথমে এগুলো লিখি নাই, তাই তো? এগুলো লিখবো কেন? ওগুলো লেখা হয়েছে ঘটনাকে বোঝানোর জন্য। আমার পারফেক্ট পার্টিসিপল দিয়েই আমি বুঝিয়ে দিয়েছি যে এটা আগে ঘটছে, ওটা পরে ঘটছে। এবার পরের বাক্যে কি বলছে? তখন রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের সাথে একটা মিটিং পরিচালনা করছিল। তারপরে যখন দেখা করতে গেছে ওই সময় রাষ্ট্রপতি মিটিং পরিচালনা করতেছে। কে করতেছে? প্রেসিডেন্ট। আমি আবার প্রেসিডেন্ট লিখতে যাব না, আমি জাস্ট এইখানে ভার্বটা লিখে দিব, সেই প্রেসিডেন্ট যে মিটিং পরিচালনা করতেছিল। তাহলে আমি এখানে কন্ডাক্টিং দিব। কেন? কারণ এই প্রেসিডেন্ট নিজেই কাজটা করতেছে। আচ্ছা, কন্ডাক্টিং আ মিটিং, সে একটা মিটিং পরিচালনা করতেছিল। মিটিং কাদের সাথে? হচ্ছে যে রাষ্ট্রদূতদের সাথে। তাহলে আমি লিখলাম যে উইথ দ্য অ্যাম্বাসেডার্স, রাষ্ট্রদূতদের সাথে। এখন আসেন পরের বাক্যে, কোন রাষ্ট্রদূত? যে রাষ্ট্রদূতরা এসেছিল নেপাল, ভুটান, চীন, মালদ্বীপ থেকে। ওখানে আমি আবার রাষ্ট্রদূত লিখতে যাব কেন? ওই রাষ্ট্রদূত সম্পর্কেই তো বলছে। তাহলে আমি লিখবো যারা এসেছে। আচ্ছা, তাহলে ওরা তো নিজেরাই আসছে, কাজটা যদি নিজেরাই করে তাহলে তো ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমি লিখবো কামিং ফ্রম, দেশগুলোর নাম কি কি? নেপাল, তারপর ভুটান, ভুটান, চীন এন্ড মালদ্বীপস। এই বাক্যটা কিন্তু আপনাদের আর আলাদা আলাদা করে লেখার প্রয়োজন হলো না, আমি একবারে লিখলাম এবং আপনারা মোটামুটি 60% হলেও বুঝে গেছেন। সো এটাই বিষয়, ধৈর্য নিয়ে লেগে থাকলে আপনি বুঝবেন। আমার বাক্যটা কি হলো? হ্যাভিং কলড ফর আ মাস রেভলিউশন দে মেট দ্য প্রেসিডেন্ট কন্ডাক্টিং আ মিটিং উইথ দ্য অ্যাম্বাসেডার্স কামিং ফ্রম নেপাল, ভুটান, চায়না এন্ড মালদ্বীপস। অর্থটা হলো হচ্ছে যে আপনার মালদ্বীপ, চায়না, নেপাল, ভুটান থেকে আসা রাষ্ট্রদূতদের সাথে মিটিং পরিচালনারত প্রেসিডেন্টের সাথে তারা দেখা করলেন আন্দোলনের ডাক দেওয়ার পর। হয়ে গেল, হয়ে গেল। ধৈর্য লাগবে। এরশাদ সরকার কে লিখছে যে না, আমার কথা শুনে না, ক্লাস তো অনেকগুলো হয়েছে। এরশাদ সরকার ভাই, আরশাদ সরকার ক্লাস হয়েছে, আপনি করতে পারেন, এটা কি আমাদের দোষ? একদমই না।
ক্লাস হয়েছে, সেগুলো রেকর্ডও আছে। আপনি ভয় পাচ্ছেন কেন? ধৈর্য নিয়ে যে ক্লাসগুলো করেননি সেগুলো আপনি করে নেবেন। আচ্ছা, একজন লিখছে এতই মেধাবী আপনারা, তাহলে অক্সফোর্ড MIT এদের সাথে কম্পিটিশন না করে জুনিয়রদের সাথে কম্পিটিশন, নিশ্চিত আপনারা অযোগ্য, এজন্য জুনিয়রদের সাথে কম্পিটিশন আসতে চান, লজ্জা করা উচিত। আমি বলবো আপনার ভীষণ ভীষণ লজ্জা পাওয়া উচিত যে আপনি আয়শা এখানে এই কমেন্ট কেন করলেন। আপনি কি জানেন এখানে লাইভে কি নিয়ে আলোচনা হচ্ছে? এই লাইভের মধ্যে কি আপনার এই কমেন্টটা যায়? এটা কি আপনার জুনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে কোনো আলোচনা হচ্ছে? আপনারা সোশ্যাল মিডিয়া, আপনারা কেন সোশ্যাল মিডিয়ায় থাকেন ভাই? আপনাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত না। মার্ক জুকারবার্গের উচিত আপনাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করে দেয়া। আপনারা বোঝেন না যে কোথায় একটা কমেন্ট করতে হবে? আমরা কি আপনাদের সিনিয়র জুনিয়র আন্দোলন করতেছি এখানে? একটা কিছু লিখতে পারলেই বাইসা যায়। সরি এভাবে মন্তব্য করার জন্য, এবং আপনাকে আমার পেজ থেকে আমি ব্লক করে দিচ্ছি। আপনার মতো মানুষ আমার পেজে থাকলে আমার পেজটা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ব্লকড। পারফেক্ট পার্টিসিপল আরেকবার বললে ভালো হয়। ওকে ফাইন। খেয়াল করেন এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো আন্দোলনের ডাক দেয়া, তারা আগে আন্দোলনের ডাক দিছে, তারপর রাষ্ট্রপতির সাথে দেখা করছে। এই দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটে ওইটা আপনি পারফেক্ট পার্টিসিপল করবেন, তার মানে আগে হ্যাভিং নিবেন। তারপর ওই আগে ঘটার যে ভার্বটা, সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল করবেন। তারপর অবজেক্ট থাকলে যা থাকবে লিখবেন। তো আমি লিখছি হ্যাভিং, ডাক দেওয়ার জন্য কল ফর, তারপর অবজেক্ট একটি গণ আন্দোলন, আ ম্যাস রেভলিউশন। এরপরে আমি যে ঘটনাটা পরে ঘটছে সেটা লিখলাম যে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলো। তারা হলো দে, পাস্ট টেন্সের জন্য মেট দ্য প্রেসিডেন্ট। কোন রাষ্ট্রপতি? যে রাষ্ট্রপতি তখন মিটিং পরিচালনা করতেছিলেন, মানে কন্ডাক্টিং আ মিটিং উইথ দ্য অ্যাম্বাসেডার্স। কোন অ্যাম্বাসেডর? যারা ওই দেশ থেকে আসছে, কামিং ফ্রম নেপাল, ভুটান, চায়না এন্ড মালদ্বীপস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু রাগ করলাম, অন্যরা আবার ভাবে নিয়েন না যে এই লোকটা আসলে বদমেজাজি। আমার ভাবেন তো আমার এই রাগটা দেখানো উচিত ছিল কিনা। আলোচনা করতেছি ট্রান্সলেশন নিয়ে, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। আইসা কি একটা অদ্ভুত কমেন্ট করে আবার দুইটা হা রিয়াক্ট দিছে, দাঁত বের করে হাসছে। প্রয়োজন আছে এখানে কিছু বুঝতে হবে ভাই। শুধু লেখাপড়া শিক্ষা সার্টিফিকেট নিলেই হবে না, আপনাকে স্মার্ট হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কোথায় মন্তব্য করা উচিত, কোথায় উচিত না। মন্তব্য করলে আপনি কি মন্তব্য করবেন সেটা বোঝা উচিত। তা না হলে আমার মতো মানুষ লজ্জা শরম দিয়ে দিবে। আচ্ছা, এবার আসি আমরা পরের। চলে আসলো আমাদের স্পোকেন ইংলিশ নিয়ে। আমি কিছু বলবো না, আমাদের আসলে 30টা আসন, তো অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। যারা যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যাবেন, আসন খুব সীমিত, 30-এর বেশি নিব না এখানে। আচ্ছা, এবার আসেন আজকের ক্লাসে যারা যুক্ত আছেন আমার রেগুলার ব্যাচের স্টুডেন্টরা, তাদের জন্য বলি আপনাদেরকে ফেসবুক সিক্রেট গ্রুপে একটা ভোকাবুলারি শিট দেওয়া হয়েছে। আজকে টপিকটা হলো রিভার্স অ্যান্ড সিজ রিলেটেড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এখানে একটু এখানে গ্রামারের না, ঠিক আছে, এখানে একটা গ্রামারের মিস্টেক হয়েছে। সেটা হলো এই যে রিভার্স অ্যান্ড সিজ, এটা প্লুরাল নাম্বার হবে না। হ্যাঁ, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে যেহেতু এই ওয়ার্ড শব্দটা নাউনের পূর্বে যারা বসে ওরা হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ অবস্থায় কেউ প্লুরাল নাম্বার হয় না। তাহলে এখানে রিভার্স না হয়ে সিজ না হয়ে হবে রিভার অ্যান্ড সি রিলেটেড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটা আবার টাইপিং মিস্টেক কম্পিউটার অপারেটরের। এই ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে। যেহেতু আজকে নদী সমুদ্র নিয়ে একটু পড়ালেখা করলাম, তো নদী সমুদ্র নিয়ে কিছু লিখতে গেলে আপনার যেগুলো লাগবে সেগুলো আমি লিখে দিয়েছি। যেমন রিভার নদী, স্ট্রিম হলো ঝর্ণা, ক্রিক হলো নাল, এরকম করে যত ওয়ার্ড ফ্রেজ আছে এখানে কয়টা আছে? 40টা না, এখানে ওয়ার্ড আছে 100। তার মানে আপনাদের মিশন হচ্ছে আগামী ক্লাসের মধ্যেই 100টা ওয়ার্ড শিখে ফেলা। আগামী ক্লাসের মধ্যে শিখে ফেলবেন। আমি জানি এই পিডিএফ শিটটা আমি গ্রুপে দিব, অনেকেই এটা প্রিন্ট করবে, রেখে দিবে, পড়বেও না, দেখবেও না, শিখবেও না, লিখবেও না, মনেও থাকবে না। এবং তারা সারা জীবন একটাই অজুহাত দিবে, স্যার ভোকাব তো মনে থাকে না। ভাই ভোকাবের কি গরজ পড়ছে মনে থাকবে?
মানুষ 20 বছর রিলেশনশিপ মেনটেন করতে পারে না, ভেঙে যায় শুধু যোগাযোগ না থাকার কারণে। সেই ভোকাবের সাথে তোমার যদি যোগাযোগ না থাকে, একদিন পড়লাম আর ভুলে গেলাম, কখনো যোগাযোগ নাই, হাই হ্যালো নাই, খোঁজ খবর নাই, মনে থাকবে? থাকবে না। প্রিয়তমা থাকে না, প্রিয়তম থাকে না, সেই ওয়ার্ড কেমনে থাকবে? সুতরাং এগুলো প্রতিদিন দেখতে হবে, সেন্টেন্সে প্রয়োগ করতে হবে। সো আজকে ক্লাস জুড়ে এই ছিল আলোচনা। চেষ্টা করেছি আমার সাধ্যমতো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে আপনার ইনফিনিটিভ কেস মানে ব্যবহার করে সেন্টেন্স লং করা যায় কিভাবে দেখানোর। কানেক্টরের তালিকা পরের ক্লাসে দিব। আর এই ওয়ার্ডগুলো অবশ্যই শিখে নেবেন। আর যারা মনে করেন যে আসলে এই যুগে চলতে গেলে একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিটা ভালোভাবে শেখা দরকার, তাদেরকে বলবো গ্রামার রাইটিং এর পাশাপাশি, রিডিং এর পাশাপাশি স্পিকিং এ আপনাকে ফ্লুয়েন্ট হতেই হবে। আর স্পোকেন ইংলিশ আমাদের এই যে ব্যাচটা, এই ব্যাচটা প্রতি মাসে হবে না, এই ব্যাচটা হবে প্রতি 6 মাস পর পর। যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে চান, আমি বলবো খুব শীঘ্রই যুক্ত হয়ে যাবেন। আমরা এইবার একটু কোর্স ফিটা তুলনামূলক কম নিব। হ্যাঁ, 70 লেকচার থাকবে আর 7000 ওয়ার্ড ফ্রেজ শেখানো হবে। এই টপিকগুলো নিয়ে আমাদের আরো ডিটেলস জানার জন্য, আরো কোর্স প্ল্যান জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আসন কিন্তু মাত্র 30টি। হ্যাঁ, 30 জন নিব একটা করে ব্যাচে। প্রথম ব্যাচ পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে 30 জন নিব। আর এরপরে আগামী 6 থেকে 8 মাসের ব্যাচ নিব না। সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার এই ক্লাসটি করেছেন সবার জন্য শুভকামনা রইল। দোয়া করি সবাই তার স্বপ্নের পথে এগিয়ে যাক, স্বপ্ন পূরণ হোক, মনের সমস্ত হতাশা দূর হোক এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।